ভাবিকে ফোন দিয়ে জানতে পারলাম মিথিলা পরীক্ষায় 2টা বিষয়ে ফেল করেছে। এটা কেমনে সম্ভব? মিথিলা তো কলেজের সবচেয়ে ভালো ছাত্রী ছিল, আমার থেকেও অনেক ভালো লেখাপড়ায়। ফেল করার প্রশ্নই ওঠে না। খুব খারাপ লাগছিল মিথিলার জন্য। যাই হোক, চাচাতো বোন, কিন্তু কারণটা কি? মিথিলা কি কারণে ফেল করলো জানার খুব ইচ্ছে, কিন্তু জানবো কি করে? আশিফ, কি করো? কিছু না। কিছু বলবা? ব্যাপার কি? মন খারাপ কেন? এত ভালো রেজাল্ট করেছো, ওই আনন্দ করবা, না করে মন খারাপ করে বসে আছো? মিথিলার জন্য খারাপ লাগছে। কি? মিথিলার জন্য খারাপ লাগবে কেন? মিথিলা পরীক্ষায় ফেল করেছে। মিথিলা ফেল করেছে তো খুশির খবর, মন খারাপ করার কি আছে? এটা তার পাপের শাস্তি, ধরে নিতে পারো। রিমি অনেক খুশি মিথিলার ফেলের কথা শুনে। মিথিলা আমাদের স্কুল কলেজের সবচেয়ে ভালো ছাত্রী ছিল। এমন কি হলো 2টো বিষয়ে ফেল করলো? অভিশাপ অভিশাপ লাগছে মিথিলার ওপর, তাই ফেল করেছে। আমার মনে হয় অন্য কোনো কারণ আছে। আর কি কারণ থাকতে পারে? আজ যে তোমার জীবন নষ্ট করতে চেয়েছিল, তাকে নিয়ে তো ভাবনার কি আছে বুঝছি না। চাচাতো বোন তো। মিথিলার ওই বিষয়টা ছাড়া আর কোনো বাজে কাজ দেখি নাই, তাই এখনও মিথিলার প্রতি মায়া থেকে গেছে। কারণ আমি তো মিথিলার ভালোর জন্য কাউকে কিছু না বলে বাসা ছেড়েছি, তাহলে খারাপ কেন হবে? ও, বুঝেছি। বেশি ভালো সাজা হচ্ছে। শোনো, বেশি ভালো হয়েও না। জানি না এটা ভালো সাজা কিনা, তবে আমি মনে করি প্রতিটা মানুষই ভুল থেকে শিক্ষা নেয়। আর মিথিলা হয়তো সেই শিক্ষা নিয়েছে, কিন্তু ভয়ে মুখ খুললে বলতে পারছে না। আসিফ এমন করে নাই, কারণটা ভিন্ন ছিল। তুমি তো বেশিই বুঝো। কোনো কিছু হয়ে যাবার আগেই বলে ফেলো। মিথিলা এমন কিছুই ভাবছে না। মিথিলার প্ল্যান ছিল তোমাকে বাসা থেকে বের করে দিবে আর দুলাভাইয়ের সাথে মজা করবে। এটাও হতে পারে, কিন্তু এখন আমি মিথিলার ভালো চাই। আমি তো ভালোই আছি, শুধু পরিবার ছেড়ে আছি। মিথিলা না হয় পরিবার নিয়ে ভালো থাকুক। তোমার কথা আমি বুঝি না। তো ভালো মানুষই ভালো না। জীবন অনেক কঠিন। ভালো মানুষ আর কই হতে পারলাম। ভাবিকে জানিয়ে দিয়েছি, সুমি আপু জেনে গেছে, আম্মুও জানে। আর তোমাদের তো সবাইকে বললাম। যদি আমি ভালো মানুষ হতাম তাহলে হয়তো কাউকে বলতাম না। হয়েছে। আমার কাছে যদি তোমার নির্দোষ প্রমাণ করার একটা কিছু থাকতো, আজই তোমার বাসায় গিয়ে সব ফাঁস করে দিতাম। রিমি অনেক রেগে গেছে দেখছি। আচ্ছা বাদ দাও, আজ কোথায় যাবে? বলছিলে যাবে না? দুপুরে বলেছিলে রাতে কোথাও ঘুরতে যাবে, আর স্পেশাল কিছু গিফট করবে। আজ আর যাবো না, মুড অফ হয়ে গেছে। মিথিলার নাম শুনলেই কাজ চলে ওঠে। রিমি তো দেখছি অনেক রাগ করে আছে। আরে বাদ দাও তো, চলো। আসা যাবে না? আর কোনো দিন ওই মেয়েকে নিয়ে ভাববে না। আচ্ছা চলো। রিমির কথায় মাথা নাড়লেও মনে যে ভাবতে বাধ্য করে। মনে থাকে যেন। আমি রিমি রাস্তায় বেরিয়ে হাঁটছি, আশাকে তার বাসা থেকে নিয়ে নেব। আমরা আসলে একটা ছোট্টখাটো পার্টির আয়োজন করছি রেজাল্ট পাওয়ার খুশিতে। কলেজের আরও কয়েকজন বন্ধু মিলে এই আয়োজন। আশা, আমি, রিমি হেঁটেই যাচ্ছি। রিমি একটু দাঁড়াও, আমি আসছি। কোথায় যাবে? 2 মিনিট লাগবে, যাব আর আসবো। বলে চলে আসলাম ফুলের দোকানে। একগুচ্ছ ফুল আর 3টা ললিপপ নিয়ে রিমির সামনে। কোথায় গেছিলা? হাত পেছনে কেন? আশা একটু ওপাশে যাবে? আশা কেন যাবে? কি সমস্যা? আশা প্লিজ। ওকে। আশা চলে গেল। মানে কি? কিছুই তো বুঝলাম না। রিমি, আই লাভ ইউ। তুমি কি আমাকে বিয়ে করবে? ওয়াও, আশিক, তুমি প্রথম বলেছো তুমি আমাকে ভালোবাসো, বিয়ে করতে চাও। আমি আজ অনেক খুশি। আমার মতো হয়তো আজ কেউ খুশি হতে পারবে না। হয়েছে। মানে কি হয়েছে? বলতাছি প্রপোজ করাটা কি ঠিকঠাক হয়েছে? আরে দুষ্টু, হুম, হয়েছে। আর আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আর তুমি চাইলে আজই বিয়ে করতে চাই। কিরে আশা, তুই চলে এলি কেন? তোমরা এখানে প্রেম করো আর আমাকে কুকুরে কামড়ায়। কামড়াবে কেন? দেখেছে তুই একা আছিস, তাই হয়তো প্রেম করতে আইছে। আমার কথা শুনে রিমি হেসে দিছে, আর আশা রেগে ফায়ার। ভালো হবে না আসিফ। আচ্ছা, রিমিকে তো ফুল দিলা, আমার জন্য কি আনছো? তোমার জন্য এটা। ললিপপটা এগিয়ে দিয়ে বললাম। ওই, আমি কি বাচ্চা নাকি? হুম। 3টা আনছি, চলো আজ সবাই বাচ্চা হয়ে যাই। রিমিকে দিয়ে আমি একটা নিয়ে খেতে শুরু করলাম। আচ্ছা আশিক,
তুমি তোমাকে সারপ্রাইজ দিলা, এখন তো আমার স্পেশাল কিছু একটা দেওয়ার কথা। রিমি রাস্তায় কি দিতে চাই স্পেশাল? কি দিবা? আশা, যা তো। রিমির মতিগতি ভালো না। না আমি যাব না, কুত্তাই কামড়াবে। আচ্ছা তাহলে ওইদিকে ফির। এই, ওইদিকে কেন? তুমি চুপ করো, আশা ফির। আশা অন্যদিকে ফিরে আছে। রিমি আস্তে আস্তে আমার কাছে আসছে। রিমি আমার খুব কাছে, মানে রিমির মুখ প্রায় আমার মুখের কাছে নিয়ে আসছে। রিমি আমাকে কিস দিতে চাচ্ছে। না রিমি, এইসব করা যাবে না, এইসবে গল্প নষ্ট হয়ে যাবে। কি? কিসের গল্প? রিমি রেগে মেগে আগুন। কিছু না, এইসব বিয়ের আগে ঠিক না। আর আমি লুতুপুতু প্রেম করতে চাই না। কি? আমি লুতুপুতু প্রেম করি? ওকে থাকো, আমি গেলাম। রিমি রাগ করে বাসার দিকে হাঁটা শুরু করে দিছে। কি বলতে কি বলে ফেললাম। রিমি তো দেখি রাগ করে বাসায় চলে যাচ্ছে। লুতুপুতু কথাটা বলা আমার ঠিক হয় নাই। আমি দৌড় দিয়ে রিমির হাত ধরলাম। রিমি দেখি কান্না করছে, আমার হাতটা ছাড়িয়ে নিল। রিমি সরি, আমি আসলে এভাবে বলতে চাইনি। না, ঠিকই তো বলেছো, আমি তো লুতুপুতু প্রেম করি। ওকে যাও, আর আমার সাথে লুতুপুতু প্রেম করতে হবে না। রিমি রাগ করে অভিমানে কান্না করছে আর বলছে। রিমি আবার বাসার দিকে হাঁটতে লাগলো। আমি সামনে গিয়ে, রিমি প্লিজ আর এমন হবে না। মুখ ফসকে বেরিয়ে গেছে। রিমি কিছু না বলে কান্না করছে। রিমির কান্না আমি সহ্য করতে পারছি না। আসলেই এই কথাটা রিমির সাথে যায় না, অনেক বেশি বলে ফেলেছি। রিমি মাফ করে দাও, আর হবে না। কে শুনে কার কথা, কান্নাই করছে। রিমির কান্না থামছে না দেখে রিমিকে জড়িয়ে নিলাম। প্রথমে ছাড়বার চেষ্টা করলেও শক্তিতে হেরে যাই। শান্ত হয়ে বুকে মিশে গেছে। রিমি, আমি তোমার কান্না সহ্য করতে পারছি না। তুমি চাইলে যে কোনো শাস্তি দাও, প্লিজ কান্না করো না। আর আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে। আসি, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমার মুখে এমন কথা সহ্য করতে পারি না। প্রমিস, আর বলবো না। কি রে, তোদের সিনেমা শেষ হইছে? রাহুল, ইবা ওরা তো ফোন দিছে, এত দেরি কেন হচ্ছে? আসার কথা শুনে লজ্জায় রিমিকে ছেড়ে দিলাম। তবে রিমি যখন কান্না করছিল তখন কোনটা ভুল কোনটা সঠিক কিছুই মাথায় আসছিল না। তখন মাথায় ছিল রিমির কান্না থামাতে হবে, কারণ রিমির কান্নায় আমার বুকে ছুরি বসছে। হয়তো এটাই ভালোবাসার ম্যাজিক। চলো। তারপর আমরা পার্টি টাটি করে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে মোবাইল টিপছি। ভাবছি রেজাল্ট নিয়ে একটা স্ট্যাটাস দেই। স্ট্যাটাসের মাঝে অনেক কংগ্রেস জানাচ্ছে। হঠাৎই একটা মেয়ের আইডি থেকে মেসেজ। ওপেন করে দেখি। ভালো রেজাল্টের জন্য শুভেচ্ছা। মেয়েটার প্রোফাইল পিক দেখে পরিচিত মনে হচ্ছে। আমি মেয়েটার প্রোফাইলে গিয়ে দেখি এটা মিথিলার বান্ধবী রোকসানা। আমাদের সাথেই লেখাপড়া করতো আর এক এলাকারই। আমি রিপ্লাই দিলাম, ধন্যবাদ। তোমার রেজাল্টের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, তুমি কি আমাকে চিনতে পেরেছো? হুম, চিনব না কেন? ক্লাস 1 থেকে কলেজ পর্যন্ত একই সাথে লেখাপড়া। হয়তো কথা হয়নি তেমন। তুমি তো মিথিলার খুব কাছের বান্ধবী ছিলে, তাই না? এখনো আছি, কিন্তু মিথিলার কি যেন হয়ে গেছে। আর শুনলাম তুমি নাকি কি কারণে বাসা থেকে চলে গেছো আর আসো না। হুম, বলনি তো রেজাল্ট কেমন হয়েছে? এই তো 4.89, একটুর জন্য মিস। ব্যাপার না, পরের বার ভালো হবে। মিথিলার কি খবর? যোগাযোগ নাই তো? আমি জেনেও বলতেছি, দেখি ফেল করার কারণ জানতে পারি কি না। মিথিলার তো 2 বিষয়ে ফেল করেছে। কি বলো? মিথিলা তো সবচেয়ে ভালো ছাত্রী ছিল, তাই না? সে কিভাবে ফেল করে? আসলে তুমি চলে যাওয়ার পর মিথিলাকে অন্যমনস্ক লাগতো। মাঝে মাঝে ক্লাসে বসে কান্না করতো দেখতাম। আমি একেবারেই জানতাম। যাওয়ার পর বললো তুমি নাকি মিথিলার কারণে বাসা থেকে চলে গেছো। মিথিলা নাকি এমন ভুল করেছে যার কারণে বলতে পারছে না। নিজের সুখ নেই, ভিতরটা নাকি পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। রোকসানার কথা শুনে মনে হলো মিথিলা নিজের ভুলটা বুঝতে পারছে আর নিজের ভিতর অপরাধগুলো জমা থাকার কারণে অন্যমনস্ক হয়ে লেখাপড়া নষ্ট করে ফেলেছে। আচ্ছা, মিথিলা সেই ভুলের কথা বলে নাই? কি এমন ভুল করেছে? না, তবে মিথিলা বাঁচতে চায় না। রোকসানার কথা শুনে খারাপ লাগছে।
আমি তো মিথিলা ভালো থাকার জন্য কাউকে কিছু বলি নাই, তাহলে মিথিলা এত খারাপ অবস্থায় কেন? আচ্ছা রোকসানা, একটা হেল্প করে দিতে পারবা? কি বলো? ভয়েস দিয়ে মিথিলাকে বলবা আবার পরীক্ষা দিতে, সব কিছু আগের মতো করে নিতে, আর আমার সাথে যে ঘটনা ঘটেছে সেইগুলো নিয়ে চিন্তা না করতে। আমি মিথিলার উপর রেগে নাই, মিথিলার ভুল আমি বুঝতে পারছি। আর বলবা আমি ভালো আছি, আর আমি চাই মিথিলা যেন ভালো থাকে। এটা মিথিলাকে যেভাবে পারো শুনিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। পরে আবার কথা হবে, বাই। মোবাইলটা রেখে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে মোবাইলে মেসেজ আসলো রোকসানার। মিথিলা তোমার সাথে কথা বলতে চাই। এখন আমি কি উত্তর দিব ভাবছি। আমি মেসেজ সিন করে রিপ্লাই না দিয়ে অনলাইনে চলে গেলাম। মিথিলার সাথে কথা বললে হয়তো রাগ অভিমান সব শেষ হয়ে যাবে। তাছাড়া প্রথম ভালোবাসা, কি থেকে কি বলে ফেলে আমি কিছুই শুনতে চাই না। রেজাল্ট পাওয়ার পর ভার্সিটির ভর্তি পরীক্ষা নিয়ে চিন্তায় আছি। ইচ্ছা ঢাকা ভার্সিটিতে পড়া, ইনশাল্লাহ আমি পারবো। আর এখন আমার লেখাপড়ার খরচ আমি নিজেই চালাই, আঙ্কেলের অফিসে চাকরি করে। আমি আর রিমি একই ভার্সিটিতে ভর্তি হলাম। একটা নতুন পরিবেশ, ভালোই লাগছে। আর রিমির সাথে আমার ভালোবাসার সম্পর্ক চলছে খুব ভালোভাবেই। মনে হয় বেশি ভালো আমার কপালে নাই। আন্টি আর আঙ্কেল আমাকে খুব গোপনে ডাকে, যেন রিমি এই বিষয়ে না জানতে পারে। আমি তো খুব ভয় পেয়ে যাই। এত গোপনে ডাকার মানে কি? আশিক, তুমি তো আমাকে মায়ের মতো মনে করো। আজ আমাকে সব সত্যি বলবা, কথা দাও। আন্টির কথা শুনে তো কলিজা শুকিয়ে যাচ্ছিল। জি আন্টি, বলেন। তোমার আর রিমির সম্পর্কটা কেমন? বন্ধুত্ব নাকি অন্য কিছু? আন্টি, বন্ধুত্ব। মিথ্যা বললাম। আমার তো মনে হয় না তোমাদের সম্পর্কটা বন্ধুত্বে সীমাবদ্ধ। সত্যি করে বলো। আন্টি কি সব জেনে গেছে? আসলে আন্টি, আমি রিমিকে বন্ধু ভাবলেও রিমি অন্য কিছুতে নিয়ে গেছে। রিমির বিভিন্ন পাগলামি আমাকে বাধ্য করেছে রিমির কথায় সাড়া দেওয়ার। তুমি জানো তো রিমির বিয়ে ঠিক হয়ে আসে হৃদয়ের সাথে। জি আঙ্কেল। তাহলে রিমির পাগলামিতে কেন সাড়া দিলা? আঙ্কেল, আপনি তো জানেন রিমি কেমন পাগলামি করে। আর আমি রিমিকে আগেও বলেছি, এখনও বলি, আপনাদের কথার বাইরে আমি কিছু করতে পারবো না। আর আমি জানি এই সম্পর্ক মেনে নেবেন না, কারণ কোনো বাবা মা তার মেয়েকে এরকম ছেলের সাথে বিয়ে দিবে না। আমি কথা বলছি আর বুকের ভেতর কেমন ব্যথা লাগছে, কারণ আমিও রিমিকে ভালোবেসে ফেলেছি। সব কিছুই ঠিক আছে, মেয়েটা আমার একটু বেশি পাগলামি করে। তোমরা ছোট মানুষ, না বুঝে ভুল করতেই পারো, কিন্তু মেয়েটার তো একটা ভালো ভবিষ্যৎ দরকার। জি আঙ্কেল, এখন আমার কি করা উচিত? এখন যদি আমি বলি তুমি রিমিকে ভুলে যাও, অবহেলা করো, তাহলে রিমি উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে। আর এদিক দিয়ে হৃদয়ের সাথে রিমির বিয়ে দিব কথা দিয়ে রেখেছি। তুমি লেখাপড়া করো, নিজের বাসা থেকে মিথ্যা অপবাদ নিয়ে আসছো। জি আঙ্কেল, আপনারা যেভাবে বলবেন সেভাবেই করব। বলেন তো রিমিকেও ভুলে যাব, কারণ আপনাদের ভালোবাসার কাছে রিমির ভালোবাসা কিছুই না। হৃদয় ভাইয়া তো আশাকে ভালোবেসেই এখন ইমোশন দিয়ে আঙ্কেল আন্টিকে মানিয়ে নিয়ে পারলেই হলো। আচ্ছা, তুমি কি চাও বলো। আন্টি, আমি রিমিকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমি চাই রিমি ভালো থাকুক। যদি অন্য কোথাও রিমি ভালো থাকে আমি তাতেই খুশি। কারণ আমি হয়তো ভালোবাসা দিতে পারবো, কিন্তু থাকার জন্য ঘর দিতে পারবো না। কারণ আমি তো আপনাদের বাসায় থাকি, খাওয়ার জন্য খাবারই বা দিব কোত্থেকে? আন্টি, আপনারা যা ভালো মনে করেন তাই করতে পারেন, তবে রিমির পাগলামির জন্য কিছু একটা ভেবে রাখেন। শোনো আসিফ, তুমি একটা ভালো ছেলে, সব কিছু এত সহজে বলছো, আর তোমার সব কিছুই রিমির ভালোর জন্য করছো। তাই রিমিকে ভালোবাসার অপরাধ বলবো না, কারণ ভালোবাসার মানেটা আমি বুঝি। আমিও ভালোবাসে বিয়ে করেছি, কিন্তু বাবা হিসাবে আমার দায়িত্ব মেয়েকে ভালো একটা পরিচিত ছেলের কাছে বিয়ে দেওয়া। আর আমি কথাও দিয়ে রাখছি, তাই তোমার অনুরোধ করে বলছি, রিমিকে যেভাবে পারো বুঝাবে যে রিমির সাথে তোমার যায় না। জি আঙ্কেল, খুব কষ্ট হচ্ছিল। আমার মতো ছেলের জোর দিয়ে কিছু বলার ক্ষমতা নেই। আর আঙ্কেল আন্টি তাদের দিক থেকে 100% সঠিক। আমি ভুল ছিলাম, বেহমান হয়ে চাঁদে হাত। আচ্ছা, কিন্তু রিমিকে বলবা না, এই নিয়ে আমাদের কথা হয়েছে।
আর বুঝিয়ে বইল, নয়তো রিমি হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারবে না। আচ্ছা, আঙ্কেল আন্টি চলে গেল। অন্য কেউ হলে হয়তো এতক্ষণে বাসা থেকে বের করে দিত। কারণ আমাকে রাস্তা থেকে ঘরে তুলে যখন শুনবে তার মেয়ের সাথে প্রেম, হয়তো কোনো বাবা মা তা মেনে নিতে পারবে না। তারপরও আঙ্কেল আন্টি আমাকে ভুল না বুঝে রিমিকে বুঝিয়ে বলতে বলছে। আজ যদি আঙ্কেল আন্টি রেগে গিয়ে বাসা থেকে বের করে দিত, আমার লেখাপড়া সব কিছু শেষ হয়ে যেত। আর থাকতামই বা কোথায়? আর আঙ্কেলের অফিসে চাকরিটাও চলে যেত। আঙ্কেল যদি এতটুকু স্যাক্রিফাইস করতে পারে, আমি কেন রিমিকে ভুলতে পারবো না? যদিও কোথায় আছে ভালোবাসা ধনী গরিব বড় ছোট দেখে না, তারপরও আমি বলি বাস্তবতা অনেক কঠিন। আঙ্কেল আন্টি চলে যাওয়ার পর নিজেকে কন্ট্রোলে রেখে ভালোভাবে ভেবে দেখলাম রিমিকে বুঝিয়ে না বলে দেওয়াটাই সঠিক। রিমির সাথে আগের মতো মিশি না, রিমিকে বোঝাতেও পারছি না। যদি রিমি সহ্য করতে না পারে? আশিফ, তুমি কি হচ্ছে? আমাকে এড়িয়ে চলছো কেন? রিমির কথা শুনে বুকে একটা ধাক্কা লাগে। কেমনে বুঝাই? কিছু না, আমি মোবাইল টিপছি আর উত্তর দিলাম। মোবাইল রাখো, আমার দিকে তাকিয়ে বলো। আমি কিন্তু তোমার অবহেলা সহ্য করতে পারছি না। তোমার কি হচ্ছে আমাকে বলো প্লিজ। রিমি কান্নামাখা কণ্ঠে বলল, বুঝলাম না, কান্নাকাটির এমন কি হলো? আমার এসব কান্নাকাটি পছন্দ না, ন্যাকামি। আমি নিজেকে কন্ট্রোল রেখে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। এভাবে কেন কথা বলছো আশিফ? আমার কান্না তোমার ন্যাকা কান্না মনে হয়? তা নয় তো কি, দেখছো মোবাইল নিয়ে বিজি, তুমি এসে কান্নাকাটি শুরু করে দিছো। আমার থেকেও মোবাইল বেশি হয়ে গেল। দেখাই মোবাইলে কি করছো। রিমি আমার মোবাইলটা হাতে নিতে চাইলো, আমি হাতে নিতে দেইনি। তাই রিমি কান্না করছে। রিমির কান্না দেখে আমার ভিতরটা পুড়ে যাচ্ছে। রিমি, এগুলো কি? পার্সোনাল লাইফ বলে একটা কথা আছে। আমি মিথ্যা অভিনয় করছি? কি? আমার কাছে তোমার পার্সোনাল লাইফ আছে? তুমি জানো আমার কাছে তুমিই আমার পার্সোনাল লাইফ? এইসব ফিল্মি ডায়লগ বন্ধ করো, অসহ্য লাগে। বলেই রুম থেকে বেরিয়ে আসি। আসার সময় আন্টিকে দরজার বাইরে দেখলাম। জানি না রিমি এখন কি করছে। রিমি কি এগুলো নিতে পারবে? জানি না। আমার যে কিছু করার নাই। রাত তখন ৮টা। রাস্তায় বেরিয়ে পড়ি। আন্টি আমার চোখের পানি দেখেছিল। আঙ্কেলও গেটের সামনে চোখ মুছতে দেখেছিল। হয়তো রিমি কান্না করছে। আন্টি অভিনয় করে জানতে চাইছে কেন কান্না করছে রিমি। রিমি কি বলবে না বলবে না? আঙ্কেল বাসায় গিয়ে দেখবে হয়তো রিমি কান্না করছে। সব কিছুর কারণ যেন আঙ্কেল আন্টি কিছু বলতে পারবে না, কারণ ওরা তো দায়িত্বে বাঁধা। হাঁটতে হাঁটতে চোখে জল নিয়ে চলে যায় মদের আড্ডাখানায়। মানুষগুলোর কাছে আমি একেবারে নতুন। এখানে শুধু কষ্টে থাকা মানুষগুলোই আসে। আমি বলবো কেউ যেন এখানে না আসে, কারণ আজ নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ। সিগারেট আর মদ খেয়ে চলছি, এইসব কখনো ছুঁয়েও দেখি নাই। ভালোবাসার কষ্ট যে কী তা কেউ ভালোবাসলে বুঝবে না, আমিও বুঝতাম না। কিন্তু ভালোবাসার মানুষটির সাথে যখন পরিস্থিতির শিকার হয়ে বাজে ব্যবহার করতে হয়, কষ্ট দিয়ে দূরে রাখতে হয়, আর ভালোবাসার চোখের পানি দেখতে হয়, তখন এই সামান্য নেশা কিছুই না। চোখ দিয়ে পানি পড়ছে, আর মদে চুমুক দিচ্ছি, সাথে সিগারেট তো আছেই। কষ্টটা যেন তারপরও হালকা হচ্ছে না। তবে চোখগুলো বন্ধ হয়ে আসছে। বাসায় যাওয়ার জন্য পা বাড়ালাম, কিন্তু হাঁটতে পারছি না। দুপা হেঁটেই পড়ে যাই। কখন চোখ বন্ধ হয়ে গেছে মনে নাই। চোখ খুলে দেখি আমি রাহুলের বাসায়। এখানে কিভাবে আসলাম আমি? আমি তো মদের আড্ডায় ছিলাম। এর মধ্যেই দেখি রাহুল রুমে আসলো। কি রে, এখন কেমন লাগছে? ভালোই। আমি তোর বাসায় কিভাবে আসলাম? আমি তো মদের আড্ডায় ছিলি, অজ্ঞান হয়ে পড়েছিলি। তোর মোবাইলে আমার নাম্বার পেয়ে ফোন করে বলল আমি গিয়ে তোকে অজ্ঞান অবস্থায় নিয়ে আসি। কি হচ্ছে তোর? তোকে তো কখনো কোনো বাজে নেশা দেখি নাই। তাহলে শোন, আমি রাহুলকে সব খুলে বললাম, আর এই কথাগুলো যেন কাউকে না বলে প্রমিস করতে বললাম। আচ্ছা ঠিক আছে, এখন কি করবি ভাবছিস? আঙ্কেল আন্টি যা বলবে তাই। আচ্ছা, বাসায় যাই, হয়তো সবাই চিন্তা করছে। নাস্তা করে যা। আর কাল রাতে রিমি ফোন করেছিল, আমি বলছি তুই আমার সাথে আছিস আর এখানে থাকবি। আচ্ছা, ভালো করছিস। আমি নাস্তা খেয়ে বাসার দিকে হাঁটা দিলাম। বাসায় আসা মাত্র আন্টি আঙ্কেল নাস্তার টেবিলে, রিমি টেবিল ছেড়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আঙ্কেল আন্টি সব কিছুই দেখছে। কি হয়েছে আসিফ?
তুমি এমন কেন করছো? তোমাকে এমন কেন দেখাচ্ছে? তুমি তো রাহুলের বাসায় ছিলে। তাহলে চোখের নিচে কালো দাগ, আর তোমার শরীর থেকে এসব কিসের গন্ধ? কিছু হয়নি, প্লিজ আমাকে ছাড়ো। তুমি কি পাগল নাকি? এভাবে জড়িয়ে ধরছো কেন? রিমিকে ছাড়িয়ে রুম থেকে চলে গেলাম। আঙ্কেল আন্টি সব কিছুই দেখেছে, আর আমি কাল রাতে কি করতে পারি হয়তো এটাও বুঝে গেছে এতক্ষণে। রুমে আসার কয়েক মিনিট পর রিমিও আসলো। আমি বিছানায় শুয়ে চোখ বন্ধ করে রেখে রিমিকে কষ্ট দিয়ে নিজেও যে কষ্ট পাচ্ছি সেই কষ্টের পরিমাণটা বোঝার চেষ্টা করছি। রিমির উপস্থিতি বুঝে ওঠার আগেই, আশিক, কিছু বলবা? আশিক কি হয়েছে তোমার? প্লিজ বলো আমাকে। আমি কি কোনো অন্যায় বা ভুল করেছি? তাহলে আমাকে বলো, আমি সব ঠিক করে দিব। তোমার কেন মনে হলো তুমি কোনো ভুল বা অপরাধ করেছো কিনা? কারণ কারণ তুমি আমাকে অবহেলা করছো। আমার মনে হচ্ছে আমাকে কষ্ট দিয়ে তুমিও কষ্ট পাচ্ছ। কারণটা কি আশিক? রিমি, আমি স্বাভাবিক আছি। আর মানুষ যে সব সময় সব কিছুতেই আগ্রহ দেখাবে ব্যাপারটা এমন না। কিছু সময় পরিস্থিতির কারণে মানুষ অনেক বদলে যায়। হয়তো আমার পরিবর্তন হয়েছে, কিন্তু আমি ইচ্ছে করে কোনো কিছু করি না। আশিক, আমি জানি তুমি মিথ্যে বলছো, কারণ তোমার এই অবহেলার পেছনে কোনো না কোনো কারণ আছে। তবে আশিক, আমি একটা কথা বলে রাখি, তুমি এইভাবে অবহেলা করতে থাকো, আমি কিন্তু কিছু একটা করে ফেলবো। রিমির কথা শুনে খুব ভয় লাগছিল। রাগী মেয়ে রাগের মাথায় যা ইচ্ছা করে ফেলতে পারে। বুঝলাম না, রিমি, তোমার সমস্যা কোথায়? কিছুক্ষণ আগে আন্টি আঙ্কেলের সামনে জড়িয়ে ধরছো, রুমে এসে কান্নাকাটি, এগুলো আমার ভালো লাগে না, অসহ্য। আর আঙ্কেল আন্টি কি করে কে জানে, হয়তো তোমার এই জড়িয়ে ধরা দেখে বাসা থেকে বের করে দিবে আমাকে। কে কি ভাবলো আমি সেটা জানতে চাই না, দেখতেও চাই না। আমি শুধু জানি তোমার দেওয়া কষ্টগুলো আমি সহ্য করতে পারছি না। প্লিজ আশিক, আর এমন করো না। আর আমি তো বললাম, আমার কোনো অপরাধ থাকলে আমি শুধরে নিব। তুমি কোনো ভুল করেছো কিনা জানি না, তবে আমি তোমাকে ভালোবেসে অনেক বড় ভুল করে ফেলেছি। কথাটা বলতে কলিজা ছিঁড়ে যাচ্ছিল। কি বললে তুমি? আমাকে ভালোবেসে তুমি ভুল করেছো? তা নয় তো কি, এইসব প্যারা আমার সহ্য হচ্ছে না। কানের কাছে এসে কান্নাকাটি, এটা করছি কেন, ওটা করছি কেন। তোমাকে তো এত কিছু জিজ্ঞাসা করি না, তুমি কেন করছো, কি সমস্যা তোমার? কথাগুলো বলতে কষ্ট হচ্ছিল, কিন্তু আমারও যে কিছু করার নাই। আমি তোমাকে ভালোবাসি আসিফ, আমার জীবনের চাইতে বেশি। এটাই আমার সমস্যা। তোমার অবহেলা ছুরির আঘাতের মতো লাগে, এটাই আমার সমস্যা। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এটাই আমার সমস্যা। রিমি অঝোর ধারায় কান্না করছে। রিমির কান্না দেখে আমার চোখের পানি বেরিয়ে আসছিল, কিন্তু রিমির সামনে কোনো কিছু প্রকাশ করা যাবে না। তাই বাহানা ধরে, ওকে তাহলে তুমি সমস্যা নিয়ে থাকো, আমি গেলাম। যার সময় রিমির কান্না আরও বেড়ে যেতে দেখলাম। রুম থেকে বেরিয়ে এসে আঙ্কেল আন্টিকে কথা বলতে দেখলাম। আঙ্কেল, একটা কথা ছিল। বলো। আঙ্কেল, আমি ঠিক করেছি, আমি এখান থেকে চলে যাব। আর থাকার জন্য মেস পেয়ে গেছি, আজই চলে যাব। কেন? তুমি তো রিমির সাথে ব্রেকআপ করেই দিতে পারো। বাসা ছেড়ে যাওয়ার দরকার কি? আঙ্কেল, রিমি যেমন আমাকে ভালোবাসে, আমিও রিমিকে ভালোবাসি। ভালোবাসার মানুষের সাথে মিথ্যা অভিনয় করে কষ্ট দেওয়া যায় না, কারণ রিমির চোখের পানি আমার সহ্য হচ্ছে না। আর আমিও রিমির সাথে এমন বাজে ব্যবহার করতে পারছি না। তাই দূরে কোথাও চলে গেলে হয়তো রিমি কয়েকদিন কান্না করে ঠিক হয়ে যাবে, আর আমিও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করব। আমার এ কথা শোনার পর কেউ কিছু বলছে না। আঙ্কেল আন্টি হয়তো ভাবছে, ঠিকই তো, আসিফ চলে গেলে রিমি আসিফকে ভুল বুঝে ভুলে যাবে। জানি না রিমি কেমন থাকবে, সহ্য করতে পারবে কিনা। তবে আমি ঠিক করেছি রিমিকে না জানিয়ে চলে যাব। বাসা থেকে বেরিয়ে মেসে যা সব কিছু ঠিকঠাক করে বাসায় আসলাম। বাসায় এসে আন্টিকে বললাম, আন্টি, আজ রাতেই চলে যাচ্ছি। আপনারা আমাকে অনেক হেল্প করেছেন, যা ভুলবার মতো নয়, যার ঋণ কখনো শোধ করা যাবে না। যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি, মাফ করে দিবেন। আর রিমির দিকে খেয়াল রাখবেন, উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে। আপনারা চাইলে আমাকে নানা অপবাদ দিতে পারেন, যেন রিমি আমাকে ঘৃণা করে, তাহলে রিমি স্বাভাবিক হয়ে যেতে পারবে। আজ আঙ্কেল আন্টি কেউ কিছু বলছে না। রাতে রিমির জন্য একটা ছোট্ট চিরকুট লিখে কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে যাই।
সাথে বই, খাতা, জরুরি কাগজ, মোবাইলটাও রেখে গেছি। এটা রিমির দেয়া ছিল। মোবাইলটা দিয়ে গেলাম। রিমি যেন ব্যাপারটা সত্যি ভাবে। কাগজে লেখা ছিল, রিমি, আমাকে ক্ষমা করে দিও। তোমার সরল মনের সাথে মিথ্যা অভিনয় করার জন্য। এই লেখায় অনেক কিছু লুকানো আছে। রিমি বুঝবে না, কারণ লেখাটা শুধু লেখকই বুঝবে। আমি চোখের পানি মুছতে মুছতে মেসে চলে আসলাম। জানি না রিমি আমার চলে যাওয়ার খবর শুনে কি করে বসে। খুব ভয় হচ্ছে আর চিন্তা হচ্ছে। আমি এখানে চলে আসাটা শুধু রাহুলই জানে। রাহুল আমাকে মেস খুঁজে দিতে সাহায্য করেছিল আর প্রমিস করেছিল রিমিকে বলবে না আমি যে এখানে আছি। আসলেই কি বেকার ছেলেরা প্রেম করতে পারে না? আসলেই ছেলেটা যতই ভালো আর সুন্দর হোক, আঙ্কেল আন্টির যতই পছন্দের হোক, কিন্তু ছেলেটা তো বেকার। আমি বেকার না হলেও রিমির পরিবার অনেক ধনী পরিবার, আর আমার তো বর্তমানে কোনো পরিবারই নেই। এমন ছেলের সাথে তো রিমির পরিবার বিয়ে দিবে না, যার ভালো ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই। তার কাছে কিভাবে মেয়েকে তুলে দিবে? আমি জানতাম এরকম কিছু হবে। রিমি আমার সম্পর্ক কেউ মেনে নেবে না। তারপরও পারিনি রিমিকে ভালো না বেসে থাকতে। কারণ ভালোবাসা ধনী গরিব দেখে না, মনের সাথে মনের মিল হলেই হয়ে যায়। তবে আমি আজ সবাইকে বলবো, প্রেম ভালোবাসা কোনো ছেলে খেলা নয়। এমন প্রেম করবেন না যাকে পাটা আমার মতোই প্রশ্নবিদ্ধ। প্রেমটা করিয়েন গঠনের আগে পর্যন্ত বন্ধন রাখুন। আর ধনীর মেয়ে ধনীর ছেলেদের সাথে প্রেম করতে ভেবে করুন, কারণ প্রেমটা সত্যি হতে পারে, পরিবার কিন্তু মেনে নেবে না। আপনাদের আশেপাশে তাকালেও দেখতে পাবেন কত ছেলে চাকরির অভাবে তাদের ভালোবাসার মানুষটিকে অন্যের হতে দেখছে। ভালোবাসা শুধু কাছে পাওয়া নয়, ভালোবাসা হলো ভালোবাসার মানুষটিকে ভালো রাখা। সে যদি অন্য কোথাও ভালো থাকবে মনে করেন, তাহলে তাকে অন্য কোথাও যেতে দিন। আর নিজের ভিতর একটা কবর খুঁড়ে নিন, সব কষ্ট সেখানে কবর দিন। কারণ ছেলেদের সবার সামনে কাঁদতে নেই। রাতে ঘুম হলো না রিমির কথা ভেবে, বালিশ ভিজিয়ে ফেলেছি। ঠিক করলাম কয়েকদিন ভার্সিটিতে যাব না, আর আঙ্কেলের অফিসেও না। কারণ রিমির সাথে দেখা হওয়ার এই দুই মাধ্যম। আমার মনে হয় কয়েকদিন আমাকে না দেখলে রিমি হয়তো আমাকে ভুলে যাবে, ভুল বুঝবে, আমার প্রতি ঘৃণা জন্মাবে। যেই রকম চিন্তা সেই রকম কাজ। 2 দিন হয়ে গেল ভার্সিটি অফিস কোথাও যায় নাই। রাহুলকে দেখছি খুব তাড়াহুড়া করে আমার দিকে আসছে। কিরে, কি হয়েছে? এত তাড়াহুড়ো করে কেন আসছিস? আসিফ, তাড়াতাড়ি হাসপাতালে চল। কাল রাতে নাকি রিমি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে। রাহুলের কথা শুনে বুক কাঁপতে লাগলো। কি বলিস এইসব? কোন হাসপাতালে? চল প্লিজ। আমার মাথা ঘুরছিল, রিমির যদি কিছু হয়ে যায়। রাহুল আমাকে হাসপাতালে নিয়ে গেল। আঙ্কেল আন্টি কেবিনের বাইরে বসা। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আন্টি? রিমি নাকি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে? হ্যাঁ আসিফ, তুমি চলে যাওয়ার পর 2 দিন খাওয়া দাওয়া করে নাই। আমরা অনেক বোঝাই, কিন্তু রিমি কিছুতেই বুঝতে চায়নি। রিমি বলছিল তোমাকে না পেলে রিমি আর বাঁচবে না, তাই তোমার আঙ্কেল রিমিকে চর বসিয়ে দেয়। পরের দিন সকালে উঠে দেখি রিমি ঘুম থেকে উঠছে না। রুমে গিয়ে দেখি অনেকগুলো ঘুমের ঔষধ খেয়ে নিয়েছে। ডাক্তার কি বলেছে? রিমিকে ওয়াশ করা হয়েছে, এখনও জ্ঞান ফিরে নাই। আসিফ, আমার মেয়েটার যেন কোনো কিছু না হয়েছে। আমি কথা দিচ্ছি তোমার সাথে রিমির বিয়ে দিব। আমি বুঝতে পারছি টাকা পয়সা কিছুই না, যদি আমার মেয়ে হারিয়ে যায়। এমন সময় ডাক্তার এসে বলল, রোগীর জ্ঞান ফিরেছে, আপনারা চাইলে দেখা করতে পারেন। রিমির ছোট ভাই এক দৌড়ে রিমির কাছে চলে গেল আর রিমিকে জড়িয়ে ধরে কান্না করছিল। আঙ্কেল আন্টির সাথেও আমিও গেলাম, সাথে রাহুল আশাও ছিল। রিমিকে দেখে আটকে উঠি। এ কী অবস্থা হয়েছে রিমির? রিমি এক নজর আমাদের দিকে তাকাতেই যখন আমার দিকে চোখ পড়ে, অন্যদিকে ফিরে যায়। সবাই বুঝতে পেরে রুম থেকে বেরিয়ে চলে যায়। আমি রিমির কাছে যাই। আমি কোনো কিছু না ভেবে রিমিকে জড়িয়ে ধরি। রিমি, আমি সরি, আমি বুঝতে পারি নাই। ছাড়ো বলছি আমাকে, তুমি এখানে কেন?
অনেক কথা বলছিল আর হাসছিল। কথাগুলো আসলে বলা যাবে না, বুঝতেই পারছেন কথাগুলো কি হতে পারে। তবে আঙ্কেল আন্টির মুখে হাসি দেখে মন ভরে গেল, কারণ আঙ্কেল আন্টির মনে কষ্ট দিয়ে হয়তো কখনো আমরা সুখী হতে পারতাম না। বাসর ঘর সাজিয়ে বন্ধু বান্ধবগুলো বসে বসে আড্ডা দিচ্ছে, কেউ কেউ কার্ড নিয়ে বসে পড়েছে। আজ নাকি কিছু হবে না, আজ শুধু আড্ডা হবে। শালারা তো কখনো বিয়ে করে নাই, কেমনে বুঝবে আমাদের মনে কি চলছে? দোস্ত, 1:30 বাজে, এবার তো যা। না বন্ধু, আজ কিছুই হবে না। তুমি চাইলে শুরু থেকে করতে পারো, আমরা এখানেই আছি, নয়তো আমাদের সাথে খেলতে আসো। রাহুল, সাথে আশা, ইভা সবাই সাই দিচ্ছে আর হাসাহাসি করছে। ওকে, তোরা কাট খেল, আমরা লুডো খেলছি। ওই দাঁড়া, আমিও খেলবো তোদের সাথে। দাঁড়াও, আমিও আসি। ওকে, খেলার আগে একটা শর্ত আছে বলে নেই। কি শর্ত? আমরা জিতলে তোরা রুম থেকে বের হয়ে যাবি, আর তোরা জিতলে সারা রাত আড্ডা চলবে। আচ্ছা ঠিক আছে, আমরা রাজি। আশাকে একটু আস্তে করে বললাম, আশা একটু বোঝার চেষ্টা কর, একটু কম খেলিস, রাহুলকে তো ছাড় দিবে না। আচ্ছা, 500 দিতে হবে। কাল সকালে পেয়ে যাবি, প্রমিস। খেলা শুরু হলো। আমার খেলার বাজে অবস্থা, রিমি ভালোই খেলছে। সবসময় রিমি সব কিছুতে এগিয়ে থাকে, তা না হলে হয়তো আজ বিয়েটা করতে পারতাম না। আশাকে যা বলেছি তাই করছে, তারপরও পেরে উঠতে পারছি না। অন্য সবাই আকর্ষণ দিচ্ছে, সবাই আমাদের বিরুদ্ধে। যাক, আশার হেল্পের জন্য শেষ পর্যন্ত আমরাই জয়ী হলাম। এবার তো রুম খালি করতে হবে, যাও। যাচ্ছি। রুম খালি করে সবাই চলে গেল। আচ্ছা আশা, এত কিভাবে বাজি খেললো? 500 টাকা ঘুষ ছিল। তাই, ভালো করেছো। হুম। তুমি দেখেছো কিভাবে তোমাকে আমার করে নিলাম? আঙ্কেল আন্টি না চাইলে কখনো সম্ভব হতো না। তুমি জানো আমি এতগুলো ঘুমের ওষুধ খাই নাই তো, 2টা খেয়েছিলাম, বাকিগুলো বাইরে ফেলে দিছি। 2টা খেয়েই এই অবস্থা? না, আমি অভিনয় করছিলাম। অভিনয়? তোমার সাথে আব্বু আম্মুর সব কথাই আমি শুনেছিলাম। তারপর থেকে তোমার অবহেলা শুরু। তুমি অভিনয় করেছো, তারপরও খুব কষ্ট পেতাম। তাই আমি ইচ্ছে করেই আব্বু আম্মুর সামনে তোমাকে জড়িয়ে নিই, যেন আব্বু আমাকে পাগলামি দেখে। আর তুমি চলে যাবার পর রাহুল আমাকে সবই জানায়, আর আমাকে ঘুমের ওষুধের অভিনয় করতে বলে। সব শেষ, কাজে লাগলো। রিমির কথা শুনে আমি তো অবাক। অভিনয় কি আমি করতে পারি? রিমি তো আমাকে ছেড়ে গেছে, তুমি তো আমাকে অভিনয় হার মানিয়ে দিয়েছো। 2:30 বাজে, কথাই বলবে? কেন, কি করব? কেন, জানো না? না, তুমি জানিয়ে দাও। তুমি কিন্তু অনেক দুষ্টু আছো। আচ্ছা রাখেন, আর গভীরে যাওয়ার দরকার নাই, কিছু কথা গোপনই থাকুক। সকালে ঘুম থেকে উঠে দেখি কিছু একটা বুকের মাঝে মিশে আছে, দেখতে দারুণ লাগছে। ইচ্ছে হচ্ছে এভাবে দেখে যাই, কিন্তু চাপ নিতে পারছি না। আমার যে বাথরুমে যেতে হবে। রিমি, এই রিমি, ওঠো। না, আমার খুব ঘুম পাচ্ছে, ডেকো না প্লিজ। এরকম বুকের ওপর শুয়ে থাকলে ঘুম তো পাবেই, কিন্তু বুকটা যে একটা মানুষের, আর সেই মানুষটা যে ওয়াশরুমে যাবে। ওয়াশরুম যাওয়া লাগবে না, আমার ঘুম ভেঙে যাবে। বলে কি মাইয়া, এদিক দিয়ে আমার তো 13টা বাজতে শুরু করে দিছে। এই বুকটা তো তুমি দখল করে নিছো, আর এটা তখন থেকে তোমারই। এখন আমার যেতে হবে, প্লিজ ছাড়ো। না। আমি আর না পেরে রিমিকে সরিয়ে ওয়াশরুমে দৌড়। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি মহারানী মুখ ফুলিয়ে বসে আছে। কি ব্যাপার রিমি, মন খারাপ? কুত্তা, তুই আমার স্বপ্নটা নষ্ট করে দিছস। কত সুন্দর স্বপ্ন দেখছিলাম। রিমির মুখে তুই শুনে আমি অবাক হয়ে রিমির দিকে তাকিয়ে রইলাম। রিমি, তুমি কি বলতেছো আবার বলো তো? ভাবছি হয়তো এখনো ঘুমের ঘোর কাটে নাই, উল্টাপাল্টা বলছে। কি বলবো, কত সুন্দর স্বপ্ন ছিল। রিমি দেখি কাঁদতে শুরু করে দিছে। এটা কি হচ্ছে? ঘুম থেকে উঠাইছি তাই কান্না করেছে, নাকি স্বপ্নের জন্য? এভাবে কোথায় কোথায় কাঁদলে আমি তো শেষ। আল্লাহ, শুনেছি বিয়ের পর নাকি বউয়েরা সরকার হয়, আমার জন্য যেন এটা প্রযোজ্য না হয়। কি স্বপ্ন দেখেছো রিমি? আস্তে করে বললাম। স্বপ্ন দেখেছিলাম আমার একটা কিউট মেয়ে বেবি হয়েছে। আমি ওকে অনেক আদর করছিলাম, কিন্তু বেবিটা কান্না করছিল। তুমি আমার স্বপ্নটা নষ্ট করে দিছো। আমার বেবিটা মনে হয় এখন কান্না করছে।
অনেক ভালো লাগতেছে। কাল বিয়ে হলো মাত্র, তেমন কিছুই হয় নাই। আর তুমি স্বপ্নে মেয়ে বেবিও দেখে নিয়েছো। কান্না থামানোর আগে ঘুম ভেঙে গেছে, তাই এখন বসে কান্না করছো। তুমি কি করে বুঝবে? সন্তানের কান্না মা কখনো সহ্য করতে পারে না। বলেই রিমি ফ্রেশ হতে গেল। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি রিমির চলে যাওয়ার দিকে। আর রিমির কথাগুলোতে কি হাসা উচিত নাকি কান্না করা বুঝতে পারছি না। যে মেয়েটাকে তার মা বাবা সামলাতে হয়, সেই মেয়েটা বলে কিনা সন্তানের কান্না মা কখনো সহ্য করতে পারে না। আল্লাহ, মেয়ের কি এমন গুণ দিলা যার জন্য এত রং তাদের, যখন ইচ্ছা রং বদলায়। তবে রিমির বোকা বোকা কথা শুনে হাসি পাচ্ছিল। অনেকের হয়তো কান্না পাচ্ছে, তাই না? অনেক মেয়ে বলবে, ঠিকই তো, ঘুম কেন ভাঙতে হবে? রিমি তার মেয়ের কান্না থামানোর পর না হয় ঘুমটা ভাঙাতেন। না জানি বাচ্চাটা এখনো কান্না করছে। আর বড় জোর দিয়ে বলবে সন্তানের কান্না মায়েরা সহ্য করতে পারে না। এই কথায় আমি কিন্তু একমত। আশা করি সব ছেলেরাই সহমত প্রকাশ করবে। তবে কিছু কিছু মেয়েদের জন্য এই বক্তব্যটি প্রযোজ্য না। বন্ধুগুলো হয়তো ঘুমিয়ে আছে। কাল রাতে যা অবস্থা করেছিল, ভাগ্যিস খেলায় জয়ী হয়েছিলাম। রুমের দরজা যে কেন নক করেছে? রিমি ওয়াশরুমে গেছে, দরজা খুলতেই বন্ধুগুলো হামলা। কিরে এত সকালে উঠে গেলি? আমি সবসময় সকালেই উঠি। মামা খুশির খবর কি আসবে? রাহুলের কথা শুনে সাথে থাকা সবাই হো হো করে হেসে উঠল। খুশির খবর কি বুঝলাম না। রিমিকে বিয়ে করতে পারছি, এটাই তো খুশির খবর। আর কি খবর বাকি আছে? তুই মামা কিছুই বুঝিস না, আবার সবই বুঝিস, শুধু বোকা বোকা কথা বলিস। বুঝতে হবে না। নাস্তা করছিস? না, তোদের ডেকে নিতে আসছি। আচ্ছা, তোরা যা, আমি রিমিকে নিয়ে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসো মাম্মা। ওরা চলে যাওয়ার পর বিছানায় পা মেলে বসে ভাবছি, ভাবিকে বিয়ের কথাটা জানাবো, কিন্তু কি মনে করবে, তাই ফোনটা রেখে দিলাম। রিমি ফ্রেশ হয়ে এসে গেছে, এখন সাজুগুজুর পালা। আল্লাহ জানে কতক্ষণ লাগে। রিমিকে দারুণ লাগছে দেখতে। নিজের বইয়ের প্রশংসা করতে নাই, তাই করলাম না। রিমি হয়েছে, নাস্তা খেতে ডেকে গেছে। যদিও নতুন জুটি, উচিত হলো রুমে খাবার পাঠিয়ে দেওয়া, কিন্তু বন্ধু বান্ধবের কাছে উচিত অনুচিত কিছুই নেই, যা বলবে তাই। আচ্ছা, একটু শাড়িটা পরিয়ে দাও তো। তুমি শাড়ি পরতে পারো না? না। আমিও পারি না। তুমি বসো, আমি আশাকে পাঠাচ্ছি। আমি নিচে চলে গেলাম। সবাই সোফায় বসে হাসাহাসি করছিল। আঙ্কেল আন্টিও দেখছি আলহামদুলিল্লাহ অনেক হাসি খুশি। আমাকে রিমির ছোট ভাই মানে রিমন দেখেই কোলে উঠে বলতে লাগলো। দুলাভাই, দুলাভাই। রিমনকে কিছুক্ষণ আদর করতে করতে সবার সামনে এসে আশাকে রিমির রেডি হওয়াতে সাহায্য করতে পাঠায়। সত্যি বলতে এত অল্প বয়সে দুলাভাই কথাটা মানায় না, তাই রিমনকে বললাম, আমাকে দুলাভাই বলতে কে বলেছে রিমন? রাহুল ভাইয়া। না, তুমি আসিফ ভাইয়া বলো ওকে। আচ্ছা। সবার সাথে বসে গল্প করছিলাম। রিমি রেডি হয়ে আসছে। রিমিকে দেখে মনে হয় আজ প্রথম ক্রাশ নামক জিনিসটা খেলাম। এতদিন ক্রাশটা খুঁজেই পাচ্ছিলাম না। রিমি লাজুক চাহনিতে আমার দিকে তাকালো। রুমে তুই তুকারি করে এখন সবার সামনে লজ্জার ভাব নিচ্ছে। বললাম না, ওদের রঙের শেষ নাই। খাবার দাবার শেষ করে বন্ধুগুলো বিদায় নিয়ে চলে গেল। বলতে ভুলে গেছি, ওরা কিন্তু অনেক কিছু গিফট করেছিল, দেখা হয়নি এখনও। খাবার টেবিলে কেউ তেমন মজার কথা বলতে পারে নাই, কারণ আঙ্কেল আন্টি যে ছিল। তারপরেও আকার ইঙ্গিতে যা বলার বলেছেই। সবাই বিদায় নিয়ে চলে গেছে, আশাকে যেতে দেওয়া হয়নি। আমাদের বেস্ট ফ্রেন্ড আশা এত অল্পতে তো চলে যেতে পারে না, তাহলে বিয়ের মজাটা থাকলো কই? তবে আন্টি আমার হাত ধরে অশ্রুসিক্ত নয়নে বলেছিল, কষ্ট দিও না কখনো আমার পাগলি মেয়েটাকে। আমিও সাই দিলাম। রুমে এসে আমি, রিমি আর আশা কে কি গিফট দিয়েছে দেখবো ঠিক করলাম। প্রথমে আশার গিফট খুলে দেখলাম, একটা টেডি বিয়ার, যা আমাদের জন্য না, আমাদের বেবির জন্য। আর সে কবে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। তারপর ইভারটা খুললাম, একই অবস্থা, সেম আশার মতো, শুধু কালার ভিন্ন। কিরে আশা, ভবিষ্যতের জন্য এত কিছু, আমাদের জন্য কিছু নাই?
আর তোরা কি এক জায়গা থেকেই কিনেছিলি নাকি একই রকম? আর বলিস না, বিয়ের কেনাকাটার ঝামেলা, তাই যা সামনে পাইছি নিয়ে নিছি। তখন ভেবেছিলাম রাতে ঘুমানোর সময় না হয় জড়িয়ে ঘুমাতে পারবি, কিন্তু এখন মনে পড়লো এখন তো আর টেডির দরকার নাই। ওকে, এবার রাহুল আর ফাইমেরটা খুলো। রাহুলেরটা খোলার পর হাঁ করে তাকিয়ে আছি। কী দিয়েছে বলতে পারবো না, সরি। তবে জেনে রাখেন, আপনার বন্ধুরাও হয়তো এরকম কিছু দিবে। আমরা একে অপরের দিকে তাকাচ্ছি। আশা ফাহিমের গিফট খুলতে যাবে। আশা আর খোলার দরকার নাই, হারামিগুলো পুরাই হারামি বোম প্যাক করে দিতে পারে। না দেখি সমস্যা কি? আশা ফাহিমের গিফট খোলার পর আমি আর সেখানে নাই, এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলাম। আগেই বলেছি, গিফটে কী ছিল দয়া করে জানতে চাইবেন না, বুঝে নেবেন। সত্যিই আমার লজ্জা লাগছিল। আশা না থাকলে হয়তো এমন লজ্জা লাগতো না। আমিও ঠিক করলাম তাদের বিয়েতে আমি বোম প্যাক করে দিব। কিছুক্ষণ পর রুমে গেলাম। আমাকে দেখে রিমি আর আশা হাসতে লাগলো। হাসিয়া লাভ নাই, এগুলো তোমার জন্য আসতেছে। আগে হৃদয় ভাইয়া দেশে আসুক তারপর। আমি কি বলবো খুঁজে না পেয়ে এটাই বললাম। ইস, মেরে ফেলবো এইসব দিলে। আচ্ছা বাদ দাও, মাইশা ভাবিকে তো জানানো হয়নি, জানালে অনেক রাগ করবে দেখিস। আরে না বুঝে বললে রাগ করবে না, অনেক খুশি হবে দেখো। মাইশা আপু এমন মাইন্ডের না, খুবই ফ্রি। আর বিয়েটা কিভাবে হলো সবাই তো দেখলেন। আপু রাগ করলে না হয় একটু বোঝানোর কাজে সাহায্য করবেন। আর একটা কাজ করা যায়, এখন যেহেতু পরিবারের কাছে সমালোচনার মধ্যে আছে, বিয়ের কথাটা গোপনে থাকাটাই ভালো হবে। বিকেলে আশা চলে যাচ্ছিল। আশা শোনো, আমি চাচ্ছি আমাদের বিয়েটা গোপন থাকুক। কেন? এমনি, পরিবারের লোকজনের কাছে অপরাধী হয়ে আছি। বিয়ের খবর শুনলে হয়তো কত কি চিন্তা করে ফেলবে। তাছাড়া আম্মু ভাবি জানলে খুব কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে, কাল ভার্সিটিতে দেখা হচ্ছে, বাই। বাই। আশা চলে গেল। বিকেলটা ছাদেই কাটাবো, তাই ছাদে চললাম। রিমি কফি আনতে গেছে। আমি ছাদের এক কোণায় দাঁড়িয়ে ভাবছি, বিয়েটা করা কি ঠিক হয়েছে? এত ভেবে কি হবে, যা হওয়ার তা তো হয়েছেই। আচ্ছা, আমার কি বাসায় যাওয়া হবে? কিন্তু কিভাবে? আমার কাছে তো ভিডিওটাও নাই। আমার বিয়ে নিয়ে পরিবারের কত ইচ্ছে আকাঙ্ক্ষা ছিল। আমার তো তা ইচ্ছে ছিল মিথিলাকে বিয়ে করব, কিন্তু নিয়তির কি নির্মম খেলা। যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি সে আমাকে নিজের অপবাদ আমার কাঁধে দিয়ে বাসা ছাড়ালো। বাড়ির কথা মনে হলেই চোখে পানি চলে আসে। একটা কথা ভাবছি, আল্লাহর ওপর ভরসা রাখাটাই তো ভালো হলো। বাসায় থাকলে তো আর রিমির মতো ভালো মেয়েকে পেতাম না, আর এরকম অপবাদ নিয়ে সবার সামনে ছোট হয়ে থাকতে হতো। রিমি কফি নিয়ে এসেছে। কি ভাবছো আশিফ? কিছু না। কিছু না মানে? এই তুমি কাঁদছো কেন? পরিবারের কথা মনে পড়ছে। আশিফ মন খারাপ করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। জানি না আমি আবার বাসায় ফিরবো কিনা, তবে আমার অপবাদটা যেন মিথ্যা প্রমাণ হয়। এইটা হবে, তুমি মন খারাপ করো না প্লিজ। রিমির সাথে ছাদে কিছুটা সময় কাটিয়ে রুমে এসে মোবাইল টিপছি। ভাবছি আমার জীবনের ঘটনাটা গল্প আকারে দিব। হঠাৎ মোবাইল বেজে উঠল। ভাবি ফোন দিয়েছে। হ্যালো ভাবি, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। আম্মু আব্বু কেমন আছে? ভালোই। আসিফ, জানো মিথিলাকে আজ দেখতে এসেছিল। পছন্দ করছে? মিথিলাকে দেখে ছেলে ও তার পরিবার অনেক পছন্দ করেছে। আগামী সপ্তাহে বিয়ে। শুনে খুশি হলাম। বিয়েটা ভালোভাবে হলেই হয়। হুম আচ্ছা, ছেলে কি করে? যাই হোক, চাচাতো বোন, খবর তো নিতেই হয়। ছেলে নাকি কক্সবাজার কি ব্যবসা করে, সঠিক বলতে পারবো না, অনেক বড় লোকই মনে হয়। তাহলে তো ভালোই। আচ্ছা ভাবি, তোমাকে একটা কথা বলবো, প্রমিস করতে হবে, কাউকে বলবা না। কি কথা? ভাবি, তোমাকে বলেছিলাম না আমাকে যে বাসায় আশ্রয় দিয়েছে সেই বাসায় একটা মেয়ে আছে, নাম রিমি। কেন, কি হয়েছে? প্রেমে পড়ে গেছো নাকি? না ভাবি, কাল রাতে বিয়ে করে ফেলেছি। আমার কথা শুনে ভাবি উত্তেজিত হয়ে, বিয়ে করছো মানে ভেগে গিয়ে নাকি? না,
আঙ্কেল আন্টির কোথায়, তবে অনেক কাহিনী আছে, পরে বলবো তোমাকে। আচ্ছা। আচ্ছা প্লিজ বাসায় কাউকে জানিও না, আম্মু শুনলে কষ্ট পেতে পারে। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ ভাবি, এখন রাখি। ভাবির সাথে কথা বলে ফোন রেখে দিলাম। কিছুক্ষণ মোবাইল টিপার পর রিমি রুমে আসলো। আমার জানটা কি করছে? এই তো মোবাইল টিপছি। তুমি কোথা থেকে আসলা? এই তো আম্মুকে খাবার বানাতে হেল্প করলাম। তুমি এত লক্ষ্মী হলে কিভাবে? কখনো তো দেখি নাই আন্টির কোনো কাজে হেল্প করতে। আমি সবসময় লক্ষ্মী। আমার বউ তো লক্ষ্মী হওয়ারই কথা, তাই না? পাম মারতেছো? আমার সাথে এসব চলবে না। রিমি তো দেখি পাম দেয়াটাও বুঝে গেল। পাম তো মেয়ে পটানোর কাজে ব্যবহার হয়। আমি কি ছেলে? আরে না, তুমি তো আমার বউ, আর বউকে কেউ পাম দেয়? আচ্ছা ঠিক আছে, খেতে আসো। রিমি, ভাবি ফোন দিয়েছিল। ভাবিকে আমাদের কথা বলেছি, অনেক খুশি হয়েছে। আর মিথিলার বিয়ে ঠিক হয়েছে। তাই নাকি? ওই দুশ্চরিত্রা মেয়ের বিয়েও ঠিক হয়েছে? রিমি, কাউকে এভাবে বলাটা আমি পছন্দ করি না। তুমি এমন ভাষা করবা আশা করি নাই, কারণ তুমি আমার স্ত্রী। আমি চাই তুমি আমার মতোই হবে, ত্যাগ দিতে শিখবে, মনের রাগ কন্ট্রোল করবে। আচ্ছা সরি, মিথিলার প্রতি অনেক রাগ কি তো তাই। বুঝছি, আমি জানি। আর এমন হবে না। কি করে ছেলে? অনেক বড় ব্যবসা করে কক্সবাজারে। আচ্ছা, বিয়ে কবে? আগামী সপ্তাহে নাকি সঠিক বলতে পারছি না। আচ্ছা, খাবে চলো। খাওয়ার টেবিলে আঙ্কেল আন্টি, আমি খুবই দুঃখিত আপনাদের মনে কষ্ট দেওয়াতে। আঙ্কেল আন্টি কি? হ্যাঁ, আব্বু আম্মু বলবা। আন্টির কথা শুনে চোখের কোণে পানি জমে গেল। কতটা ভালো মানুষ হলে একটা পরিবারহীন ছেলেকে মেয়ের সুখের জন্য নিজের বাসায় রেখে বিয়ে দেয়, আর এত অল্প সময়ে রাগ না করে ভালোবাসা দিচ্ছে। যাই হোক, আব্বু আম্মুর অভাব তো দূর হবে। আচ্ছা। আর আমরা মনে কষ্ট পাই না। আমাদের মেয়ে যাকে পেয়ে সুখে থাকবে তাকে পছন্দ করে নিয়েছে। আমরাই প্রথমে ভুল করেছিলাম, টাকা পয়সা প্রতিষ্ঠিত পাত্র খুঁজে। আসলে এসব কখনো কাউকে সুখী রাখতে পারে না। জীবনে একজন ভালো মানুষ প্রয়োজন। আমি মনে করি রিমিকে সঠিক কাউকে খুঁজে নিয়েছে। আসলে আঙ্কেল আন্টিকে আব্বু আম্মুর বলাটা কেমন লজ্জা লাগছিল। এখন হয়তো আগের মতো আঙ্কেল আন্টি বলতে পারবো না, তাই কথাটাও তেমন বলতে পারবো না। খাবার শেষ করে রুমে বসে মনের সুখে গান গাচ্ছি, কিন্তু কি গান গাচ্ছি বলতে পারবো না। গুনগুন করছি কয়েকটা গানের সুর একসাথে। অনেকের গান গাওয়ার প্রতিভা থাকে, যা বিন্দুমাত্র আমার নাই। তবে আমি গান লিখতে পারি নিজের মতো করে। রিমি, তোমার আব্বু কি বলেছে শুনেছো? কি বলছে? তুমি সঠিক মানুষকে খুঁজে নিয়েছো। দেখা যাবে কতদিন সঠিক থাকেন। আমাকে ভালো মানুষও বলেছে। তুমি ভালো? ভালো না। না, খুব পচা। আমার ঘুম ভেঙে দাও তুমি। আর এমন করবা না, ওকে? যা কিছু হয়ে যা। যদি ওয়াশরুমে যেতে হয়? যাবা। আমার ঘুম না ভাঙলেই হলো। কিভাবে যাব? মাথাটা তো আমার বুকেই থাকে। এটা আমার পার্মানেন্টলি, ওকে? এভাবে কেটে যাচ্ছে খুনসুটি, রাগ, অভিমান, ভালোবাসা। রিমি আমাকে অনেক কেয়ার করে। কাল মিথিলার বিয়ে, বাসায় থাকলে হয়তো আমি আনন্দটা করতাম, কিন্তু এখন আনন্দ করার জন্য কেউ নেই। পরিবারের লোকেদের মন ভালো নেই। বিয়েটা হয়তো সাদামাটাই হবে। আজ মাইসা আপু এসেছিল, মিথিলার বিয়েতে নাকি যাবে, আমাকেও নাকি একসাথে যেতে হবে। কিন্তু আমার যে ওই বাড়িতে যাওয়া মানা। মিথিলার সাথে এমন কিছু ঘটেছে, মাইসাপু তো কিছুই জানে না, শুধু বলছে চাচাতো বোনের বিয়েতে যাবে না। এত রাগ করছো তুমি? অনেক অনুরোধ, শেষকালে যাব বলে মাইসাপুকে বুঝালাম। মিথিলার বিয়েটা হয়তো হয়ে গেছে। ঘুমিয়েছিলাম। ফোনে মাইসাপুর কল, রিসিভ করতেই কান্নার আওয়াজ। কি হয়েছে আপু, কাঁদছো কেন? আপুর কান্না যেন বিপদের সংকেত পাচ্ছি। আপুর কি কোনো কিছু হলো? আসিফ ভাইয়ার অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিভাবে? কি জরুরি কাজে অফিসে যাচ্ছিল। কিছুক্ষণ আগে খবর আসছে ভাইয়ার গাড়ি বড় মালবাহী ট্রাকের সাথে ধাক্কা খায়। তারপর আমরা সেখানে এসে শুনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেখানেই যাচ্ছি, তুমি আসো।
কোন হাসপাতালে? আপু হাসপাতালের নাম বলল। আপু, মিথিলার বিয়ে হয়েছে ঠিকঠাক মতো? মিথিলা মনে হয় এতক্ষণে শ্বশুরবাড়িতে। আর তুমি বিয়েতে আসোনি কেন? পরে বলবো। দুলাভাইকে দেখতে যান, বেশি কিছু হয়েছে কিনা জানাবেন। ফোনটা রেখে দেই। যাই হোক, মিথিলার বিয়েটা ঠিকঠাকভাবেই হয়ে গেছে। আর দুলাভাই মনে হয় তার পাপের শাস্তি পাচ্ছে। জানি না কি হয়েছে, তবে আল্লাহর দুনিয়ায় আল্লাহ কাউকে ছেড়ে দেয় না, ছাড় দেয়। একদিন না একদিন তার পাপের শাস্তি পাবেই। হয়তো মিথিলাকে আল্লাহ মাফ করে দিয়েছে। হতে পারে মিথিলাকে তার দুলাভাই কোনোভাবে ব্ল্যাকমেল করেছে। আবার তাদের অবৈধ সম্পর্ক থাকতে পারে। হয়তো সেই পাপের শাস্তি কিছু সময় পর হবে। এখন রাত প্রায় 10টা। খাওয়া দাওয়া শেষ করে টিভি দেখছিলাম। আঙ্কেল আন্টি, রিমি আর আমার পিচ্চি শালাটা। আসিফ, শুনলাম তোমার চাচাতো বোন মিথিলার বিয়ে ঠিক হয়েছে। জি আন্টি, বিয়েটা ঠিকঠাক মতোই হয়েছে, কিন্তু মিথিলার দুলাভাই অ্যাক্সিডেন্ট করেছে। কি অবস্থা বলতে পারছি না। ও আচ্ছা, মাইশাপুর কাছে ফোন দাও। ভাবছি। মিথিলার দুলাভাই তার পাপের শাস্তি পাচ্ছে আসিফ। তোমাকে বাসা থেকে বের করেছিল না? দেখবে মানুষগুলোর কি হাল হয়। জি আঙ্কেল। টিভি দেখা শেষ করে আঙ্কেল আন্টির সাথে গল্প করে ঘুমাতে চলে আসলাম। বিছানায় বসে সুমি আপুকে ফোন দিলাম। হ্যালো আশিফ, কেমন আছিস ভাই? সুমি আপু তো কান্না করার কথা, কিন্তু হেসে হেসে বলছে কেন? ভালো। শুনলাম দুলাভাই অ্যাক্সিডেন্ট করেছে। কি অবস্থা এখন? অবস্থা আর কি হবে, সব তার পাপের শাস্তি। কি হয়েছে? পা দুটো ভেঙে গেছে, ডাক্তার বলেছে একেবারে অকেজো, আর কোনোদিনও হাঁটতে পারবে না। আপু, তোমার তো কান্না করার কথা, কিন্তু তুমি এভাবে হেসে হেসে বলছো কেন? ভাই, কান্নার কথা বলছিস? এই লোকটা মরে গেলেও যে আমার চোখের পানি আসবে না। এই লোকটা আমার আদরের ভাইকে বাসা ছাড়া করেছে। আর ভাই, দেখিস মিথিলাও তার পাপের শাস্তি পাবে। সুমি আপু হঠাৎই কেঁদে দিল। কেঁদো না আপু, আমি সবাইকে মাফ করে দিয়েছি। আমি চাই আল্লাহ মাফ করুক। না রে ভাই, আল্লাহ মাফ করুক এই দোয়া করিস না। শুধুমাত্র বাচ্চাটার জন্য সত্যটা জেনেও সংসার করছি, নয়তো সত্যটা জানার সাথে সাথে এই সংসার ত্যাগ করতাম। তুই জানিস, সবটা জানার পর মিথিলা আর তোর দুলাভাইয়ের সাথে ভালোভাবে কথাও বলি নাই। সুমি আপু কান্না করছিল। আপু, কান্না থামাও প্লিজ। তোমার কান্না আমি সহ্য করতে পারি না। তাই তো মিথ্যে অপবাদ নিয়ে বাসা থেকে বেরিয়ে গেলি। তবে তুই চিন্তা করিস না, আমি তোকে আবার বাসায় ফিরিয়ে আনবো, সবাই সত্যটা জানবে। আচ্ছা আপু, রাখি, ঘুমাবো। ফোন রেখে মাইশা আপুর কাছে ফোন দিলাম। নয়তো আপু ভাববে এমন বিপদে আমি খবর নেই নাই, পরে রাগ করে বসবে। আপু, দুলাভাইয়ের কি অবস্থা এখন? ভাইয়া আর হাঁটতে পারবে না, পায়ের উপর দিয়ে বাসের চাকা গেছে। মাইশা আপু কান্না করছিল। কি করবেন আপু, সব নিয়তির খেলা। এখন আপনি কোথায়? হাসপাতালেই আছে। তুমি তো আমার ভাইয়াকে দেখতেও আসলা না। আপু, এত রাতে কিভাবে যেতাম বলো? কাল সকালে আসবো। ভেবেছি একটু দেখেই আসি। আমাকে দেখলে হয়তো পাপের আগুনটা আরও জ্বলবে। আচ্ছা। ফোন রেখে শুয়ে আছি। রিমি পাশ থেকে বলে উঠল। তুমি কি সত্যিই যাবে? সবার জন্য না হোক, মাইসাপুর জন্য যেতে হবে। আমি কি যাব? কোনো দরকার নেই, আমি শুধু আপুর সাথে দেখা করেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাসপাতালে ছুটলাম। হাসপাতালে গিয়ে দেখি আশার আব্বু আম্মু, মাইসা আপু আর আশার ভাইয়া দাঁড়িয়ে আছে। সুমি আপুও দেখতে পাচ্ছি, মনে হয় শাশুড়ির সাথে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আশা এগিয়ে এসে, কিরে, তুই এখানে কেন এসেছিস? মাইসাপুর জন্য আসতে হলো। ভালো করেছিস, তোদের বাসা থেকেও কেউ আসেনি। তাই নাকি? তাহলে তো সমস্যাই নাই। আশার আব্বু আম্মু অবাক হয়ে তাকিয়ে আছে। আমি আমার দুলাভাইকে দেখতে আসছিলাম, যে কিনা আমার জীবন ধ্বংস করতে চেয়েছিল। মাইসাপুর কাছে গিয়ে খোঁজ খবর নিলাম। সুমি আপু তো আমাকে দেখে কান্নার অবস্থা। এটা যে স্বামীর পা হারা কান্না না, ভালোভাবেই বুঝতে পারছি। সুমি আপু বাসায় কাউকে জানায়নি, তাই কেউ আসেনি। শুনেছি পাগুলো কেটে ফেলতে হবে, তারপর প্লাস্টিকের পা লাগাবে। আজ নাকি অপারেশন করানো হবে। আমি বিদায় নিয়ে বাসায় চলে আসব,
কেউ আটকাতে চায়নি, শুধু মাইসাপু বলেছিল এখনই চলে যাবে নাকি। চলে আসার সময় আশাও আমার সাথে চলে এসেছে। রিকশায় বসে বাসার দিকে যাচ্ছি। আসিফ, দেখছো, আল্লাহ কাউকে ছাড় দেয় না। তুমি হয়তো নিজে কিছু করতে চাওনি, কিন্তু আল্লাহ ঠিকই তার পাপের শাস্তি দিয়েছে। হুম, হয়তো। হয়তো না, এটাই ঠিক। হৃদয় ভাইয়ার সাথে তোমার কোথায় হয়? আসলে হৃদয় আমাকে অনেক ভালোবাসে। দেশে আসবে কবে, কিছু বলেছে? না, এখনই আসবে বলে মনে হয় না। বলেছে বাসায় বিয়ের কথা চললে নাকি জানাতে, তখনই আসবে আর আমাকে নিয়ে যাবে। তাহলে তো অনেক ভালো। হুম। কিন্তু আশা, তুমি জানো, আমি তো ভাবতাম আঙ্কেল আন্টি আমাকে আশ্রয় দিয়েছে আর আমার যাওয়ার কোনো জায়গাও নাই। কিন্তু এখন না এখানে থাকতে ভালো লাগে না, মনে হয় যেন ঘর জামাই থাকছি। ওহ, এই ব্যাপার। তাহলে রিমিকে নিয়ে একটা ফ্ল্যাট নিয়ে থাকো। আশা কি যেন ভেবে বলল, কিন্তু এত টাকা পাবো কোথায়? রিমির আব্বুর অফিসে চাকরি করে পাই 30,000 টাকা। আমার লেখাপড়ার, ফ্ল্যাট ভাড়া, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল, খাওয়া, সব কিছু মিলে কি সম্ভব বলো? এটা তো ভেবে দেখি নাই। আচ্ছা, পরে কথা হবে, বাসায় চলে আসছি। আচ্ছা। আশাকে নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে রুমে এসেই দেখি রিমির হাতে শরবতের গ্লাস। কি ব্যাপার, এত জলদি চলে আসলে? শুধু মাইসাপুর সাথে দেখা করতে গেছিলাম। ও আচ্ছা। শরবত খেয়ে শরীরের যেন সকল ক্লান্তি দূর হয়ে গেল। রিমির হাতের লেবু শরবতের তুলনা হয় না। আর কিছু পারুক না পারুক, এটা রিমি ভালোভাবেই পারে। রিমি, তোমার সাথে একটা কথা ছিল। কি কথা বলো? রিমি, আমার এখানে থাকতে ভালো লাগছে না, নিজেকে ঘর জামাই মনে হচ্ছে। কে শিখিয়ে দিয়েছে এসব? পাঠক পাঠিকা। কি বললে? না মানে, বিয়ের পর তো মেয়েরা শ্বশুরবাড়ি যায়, আর উল্টো আমি শ্বশুরবাড়িতে আছি। আমার শ্বশুর বাড়ি থাকলে আমিও যেতাম। আর তুমি এখানে থাকবে না, কোথায় থাকবে? চলো না আমরা কোথাও ভাড়া থাকি। কি বলছো তুমি? কত টাকা বেতন পাও? মাত্র 30,000 টাকা। এই টাকা দিয়ে কি চলা সম্ভব? একটু কষ্ট হবে, কিন্তু আমরা ঠিক পারবো। এখন এসব চিন্তা বাদ দাও। যখন বড় চাকরি করবা আর আমিও আমার স্বপ্ন পূরণ করব, তখন না হয় অন্য কোথাও যাব। এখন একটু কষ্ট করে এখানে থেকে যাও সোনা। কথাটা কিন্তু ঠিক। এখান থেকে যে সুযোগ সুবিধা পাচ্ছি, নিজেরা চলতে গেলে হয়তো খেয়ে মাছেই সমস্যায় পড়বো। আর রিমির লেখাপড়ায় অনেক খরচ। আমারটা আমি চাকরির টাকাতে চালিয়ে নিচ্ছি, কিন্তু রিমিরটা, তবে বেতন একটু বাড়াতে পারলে যাওয়া যায়। রিমি না হয় আঙ্কেলের টাকায় লেখাপড়া করলো, আমি নিজের টাকায়, নিজের ভাড়া বাড়িতে। আচ্ছা ঠিক আছে। খেতে আসো, খাবার সময় হয়ে গেছে। আসছি। খাবার খেয়ে রুমে এসে শুয়ে আছি। কাল থেকে ভার্সিটি যাব, অনেক দিন যাওয়া হয়নি। সারাদিন নানা চিন্তা, আর রাতে রিমির সাথে রোম্যান্স করে কেটে যায়। সকালে ফ্রেশ হয়ে ভার্সিটিতে গেলাম। রিমি আমার সাথেই। ভার্সিটি এসে রিমির ইচ্ছা ছাড়া কোনো কিছুই করতে পারছি না। ফ্রেন্ড সার্কেলও বাঁধা, রাহুল, ফাহিম, ইভা, আশা, এছাড়া অন্য কারোর সাথে কথা বলা নিষেধ। ক্যাম্পাসে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম। পেছন থেকে কে যেন ডাক দিল। এটা আসিফ না? সামনে এসে, হাই আসিফ, কেমন আছো? এদিক দিয়ে তো রিমির চোখে আগুন, সাথেই বসা ছিল রিমি। আরে রোকসানা, তুমি কেমন আছো? আমি তো রোকসানাকে দেখে অবাক, সে এখানে কেন? ভালো। তুমি এখানে? আমি তো এখানেই ভর্তি হয়েছি, তুমি? আমি সেম। আচ্ছা, আমরা তো একই ডিপার্টমেন্টের, থাকার কথা, কিন্তু তোমাকে দেখি নাই কেন? দেখবে কি করে, ভার্সিটিতে আসলে তো দেখবা। রোকসানার সাথে কথা বলতে গিয়ে রিমির কথা মনেই নাই। আসলে দূর কোথাও এলাকার লোকজন বা বন্ধু বান্ধব পেলে আনন্দটা থাকেই অন্যরকম। কেন, কি হয়েছে, আসো না কেন? বিয়ে নিয়ে খুব টেনশনে ছিলাম, তাই। ও আচ্ছা, তোমার বিয়ে নাকি? বলেই রোকসানা হাসতে শুরু করলো। সরি, মজা ছিল। আসলেই বিয়েটা আমারই ছিল, পাশে বসে থাকা মেয়েটা আমার বউ। কি হলো, কিছু বলো। এখানে কোথায় উঠেছো? আপুর বাসায়। ও, তোমার আপুকে ঢাকাতেই বিয়ে দিচ্ছিলা? আরে না, দুলা ভাই ঢাকাতে চাকরি করে, তাই এখানে আসা। বাসাতে কে কে থাকো? আমি, আপু, আপুর ছেলে আর দুলা ভাই। ও আচ্ছা, দুলোভাই থেকে দূরে দূরে থাইকো, দিনকাল ভালো না।
আরে কি বলো, দুলাভাই তো আমাকে নিজে ভাইয়ের মতো করে ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে, তাহলে বাই। আমি রোকসানার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছিলাম। আশিফ শোনো, তোমার নাম্বারটা দিবা প্লিজ। দিচ্ছি। রোকসানাকে নাম্বার দিয়ে রিমির সামনে হাজির। কে ছিল মেয়েটা? রিমি তো রেগে আছে দেখছি। আরে সে তো আমার স্কুল ফ্রেন্ড, একই সাথে পড়তাম। ওই, তুই আমাকে বোঝাচ্ছিস কোনটা ফ্রেন্ড আর কোনটা অন্য কিছু? রিমি তো তুই তুকারি শুরু করে দিয়েছে। রিমি, এভাবে সবার সামনে সিন ক্রিয়েট করো না প্লিজ। সত্যি বলছি, আমরা শুধুই ফ্রেন্ড ছিলাম, প্রায় 2.5 বছর পর দেখা, তাই একটু কথা বললাম। মেয়েটা যদি তোর ফ্রেন্ডই হতো আমাদের সাথে পরিচয় করিয়ে দিতি, কিন্তু তুই এমনটা করিসনি, কারণ মেয়েটা জেনে যাবে তোর বউ আছে। শুনেছি যত সন্দেহ তত ভালোবাসা, আর বিয়ে করার মজা তিলে তিলে পাচ্ছি। রিমি, তুমি এসব কি বলো? আমাকে দেখছো কোনো মেয়ের সাথে কথা বলতে? আচ্ছা, তোমার যখন বিশ্বাস হচ্ছে না, এখনই মেয়েটার সাথে তোমার পরিচয় করে দিচ্ছি। আমি রোকসানাকে খুঁজতে লাগলাম, নাম্বার তো নিচ্ছে কিন্তু আমাকে দেয় নাই, তাই খুঁজতেই হবে। অনেক খুঁজেও রোকসানাকে পেলাম না। রিমি তো এবার বলবে আমি মিথ্যা বলছি। বাঁচার জন্য উপায় না পেয়ে আবার রিমির সামনে। কি ব্যাপার, মেয়েটা কই? অনেক খুঁজলাম, পাইনি। কাল দেখা হলে শিওর পরিচয় করিয়ে দিব, তখন জিজ্ঞাসা করে নিও আমাদের সম্পর্কটা কী ছিল। আচ্ছা ঠিক আছে। যাক বাবা, কোনো মতে মানিয়ে নিলাম। ক্লাস শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া খেয়ে অফিসে গেলাম। কয়েকদিন ছুটিতে ছিলাম, কিন্তু কারণটা কি কেউই জানে না। অনেকে অনেক প্রশ্ন করেছে, আমি সত্যিটা গোপন রেখে যাকে যেভাবে পারি বুঝিয়ে দিলাম। বন্ধুবান্ধব অনেক প্রশ্ন করে, ফার্স্ট ইয়ার পাস করে 30,000 টাকা বেতনের চাকরি কিভাবে সম্ভব? উত্তরে যদি কোম্পানিটা শ্বশুরের হয় তো আরও বেশি হলে সমস্যা কি? 2 থেকে 30,000 টাকায় কি দুজন মানুষ চলা যায় না? আমাকে 15,000 টাকার বেতনের চাকরি দাও, আমি আমার গপকে বিয়ে করে সংসার করি। উত্তরে চলার হলে 15,000 টাকাই চলা যায়। যদি দুজন লেখাপড়া করে 30,000 টাকায় মনে হয় কিছুই হবে না। আর রিমি কেমন বাড়ির মেয়ে তো সবাই জানে। যেখানে শ্বশুরের টাকায় লেখাপড়া খাওয়া দাওয়া সব কিছু করা যায়, তখন কষ্ট করে কম দামি ফ্ল্যাটে থাকার কি দরকার? আর সংসারের চাপ তো আছেই, তাই না? অফিস শেষ করে বাসায় আসার পর দেখি রিমি মন খারাপ। হয়তো সকালের ব্যাপারটা নিয়ে মন খারাপ করে আছে। কি ব্যাপার রিমি, মন খারাপ কেন? আশিফ, সত্যি তো মেয়েটার সাথে তোমার কিচ্ছু নেই? আরে বোকা মেয়ে, সত্যিই নেই। তুমি যদি চাও মেয়েটার সাথে আর কখনো কথা বলবো না। না, স্কুলের ফ্রেন্ড যখন টুকটাক কথা বলতেই পারো, আর আমার সাথে পরিচয় করিয়ে দিলেই হবে। এই তো বুঝতে পারছো। হুম। রিমির সাথে অনেকক্ষণ গল্প করে খাবার খেয়ে ঘুমোতে গেলাম। অন্যদিন তো মাঝরাতে বুকে এসে মাথা রাখে, কিন্তু আজ তো ঘুমানোর আগেই বুকে মাথা। রিমি হয়তো ভয় পাচ্ছে আমাকে রোকসানা কেড়ে নিয়ে যাবে। রিমি আমাকে খুব শক্ত করে জড়িয়ে আছে, যেন কেউ নিয়ে না যেতে পারে। রিমির বাচ্চামি আমার খুব ভালো লাগে। মেয়েরা একটু বাচ্চা বাচ্চা টাইপের হবে, এটাই সুন্দর মানায়। কিন্তু কিছু কিছু মেয়ে আছে, ওরা তো 20-তে বুড়ি হয়ে যায়। মা চাচিদের সাথে বসে সেই 80 বছরের লেভেলের গল্প করে। ঘুম থেকে উঠে রিমিকে সেই আগের অবস্থায় দেখছি। আমার বুকটা দখল করে আছে, দেখতেও দারুণ লাগছে। মনে হচ্ছে বাচ্চা মেয়েটা শুয়ে আছে, এত মায়াবী লাগছিল। আজ আমার কোনো তাড়া নেই, তাই রিমির মুখে আসা চুল সরিয়ে দেখতে লাগলাম। কতক্ষণ দেখছি বলতে পারবো না, তবে মনে হয় বিয়ের পর কয়েকটা হালাল ক্রাশ খেয়ে নিয়েছি। রিমি যখন নড়তে শুরু করলো, এই বুঝি উঠে যাবে। আমি ঘুমের ভান করে শুয়ে আছি। রিমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে ডাকতে লাগলো, এই ওঠো, এতক্ষণ কেউ ঘুমায় নাকি? আমি চোখ বন্ধ করে ভান করে আছি। রিমির ভেজা চুলগুলো মনে হচ্ছে আমার মুখে পড়ছে। এই উঠবা নাকি পানি ঢেলে দিব? এত ডাকাডাকি কিসের? কি সুন্দর স্বপ্ন দেখছিলাম। তুমি আবার কিসের স্বপ্ন দেখো? আমার মেয়ের সাথে খেলা করছি, খেলা শেষ হয়নি, তুমি ডেকে দিলে। সত্যি তুমি আমাদের মেয়েটাকে দেখেছো? দেখলাম। তুমি আমার মেয়েকে একটু আদর করো না? কি বললা? আমি আদর করি না? মায়ের মতো বাবারা বাচ্চাদের আদর করে না। তবে মেয়েদের বাবারাই আদর করে বেশি। তা ঠিক, আমাদের আবার আব্বুর বেশি আদর করে। রেমির মেয়ে পাওয়ার খুব ইচ্ছা, কিন্তু এখন আমি চাইলেও সেই ইচ্ছা পূরণ করতে পারছি না। নিজে কিছু না করে এইসব ডিসিশন নেওয়া ভুল। তাছাড়া এমনিতেই অল্প বয়সে বিয়ে করছি,
বাসায় সব কিছু ঠিক হলে বাসায় যদি বউ বাচ্চা একসাথে নিয়ে যায় আবার নানান প্রশ্নের মুখোমুখি হব। আর রিমির লেখাপড়ার সমস্যা তো হবেই। ফ্রেশ হয়ে ভার্সিটিতে গিয়েই রোকসানাকে খুঁজে বের করলাম আর রিমির সাথে পরিচয় করিয়ে দিলাম। রিমি অনেক খুশি, রোকসানা তো অবাক হয়ে গেছে, তবে কথা দিয়েছে কাউকে কিছু বলবে না। এভাবেই চলছিল দিনকাল, মোটামুটি ভালোই চলছে। মিথিলার যখন বিয়ে হয়ে গেছে বাসায় যাওয়ার একটা ব্যবস্থা করতে হবে, ভিডিওটা খুঁজতে হবে। আম্মুকে ফোন দিয়ে আমার নাম্বারটা রেজিস্টার করতে বললাম। ভাবি তো আগের নাম্বার জানেই, ভাবিকে নিতে বলেছি। এবার বুঝি আমার বাসায় যাওয়া হবে। মিথিলার তো বিয়ে হয়ে গেছে, আব্বুর রাগটা হয়তো তেমন কাজ করবে না। আর আমি পুরো ভিডিওটা না দেখিয়ে শেষের দিকটা এডিট করে দেখিয়ে দিলেই তো বুঝতে পারবে আমি কিছু করি নাই। আর মিথিলা আর দুলাভাইয়ের প্রেমলীলা নাই দেখলাম। আম্মু ফোন দিয়েছে। হ্যালো আম্মু, কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ভালো। সিমটা রেজিস্টার করছো? তুই এসে নিয়ে যা। কেউ জানে না সিমটা কিসের জন্য উঠাইছি, অন্য কাজের জন্য বলছি। আচ্ছা, আমি এসে ফোন দিব। আচ্ছা, রাখি তাহলে। পরিচিত শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসের মধ্যে বসে আছি আর ভাবছি আর বাইরে বাইরে থাকার সময় নেই, এবার বাসায় যাওয়ার পালা। মিথিলার ভালো কোথাও বিয়ে হবে, ভালো থাকবে, তাই তো এত ত্যাগ। আমি চাইলে আগেই পারতাম সিম উঠিয়ে ইমো থেকে ভিডিওটা নিয়ে বাসার সবাইকে দেখিয়ে বাসায় ফিরে আসতাম, কিন্তু মিথিলার কি ভালো কোথাও বিয়ে হতো? বিকেলের দিকে রওনা দিয়ে আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে ফেলেছে প্রায়। মুরাদনগর বাজারেই অবস্থান করছি। ইচ্ছে ছিল এলাকাতেই চলে যাই, কিন্তু এলাকার লোকজন এতদিন পর দেখলে হয়তো অনেক প্রশ্নের মুখে পড়ে যাব। জোর করে হয়তো বাসায় নিয়ে যাবে, আব্বু জেনে যাবে আমি ফিরে এসেছি। তার থেকে ভালো মুরাদনগরই থাকি। আম্মুকে ফোন দেওয়ার জন্য রিচার্জ করতে হবে। রিচার্জ করার জন্য একটা দোকানে গেলাম। দোকানে গিয়ে দেখি হানিফ ভাই বসা, এলাকার বড় ভাই। বাসায় যখন ছিলাম হানিফ ভাই বিদেশে ছিল, হয়তো বাড়ি এসে দোকান দিয়েছে। আসসালামু আলাইকুম হানিফ ভাই, কেমন আছেন? আরে আসিফ না, কি ব্যাপার, কই থাকো? তোমাকে দেখি না কেন? ভাইয়া শহরে থাকি তো বাড়িতে আসা হয় না। দোকান দিচ্ছেন নাকি? ও আচ্ছা, লেখাপড়ার জন্য? দোকান তো 1 বছর হয়েছে দেশি। ভিতরে এসে বসো। ভাইয়া কিছু টাকা রিচার্জ লাগবে। নাম্বারটা বলো। টাকা রিচার্জ করে আম্মুকে ফোন দিলাম দোকান থেকে বের হয়ে। আম্মু আর ভাবি আসবে, সেই সময়টা হানিফ ভাইয়ার সাথে গল্প করেই কাটাই। আবার বসলাম দোকানে। থাকবানি কিছুদিন? না ভাই, আজই চলে যাব, একটা ইম্পর্ট্যান্ট কাজে আসছি। ও আচ্ছা, প্রতি শুক্রবারে ক্রিকেট খেলি, তুমিও তো আগে খেলতা। অনেক মজা ছিল দিনগুলো। পোলাপাইনগুলা বলছিল কাউকে না জানিয়ে নাকি চলে গেছো, আর কারোর সাথে কোনো যোগাযোগ নেই। দোয়া করবেন, আবার সব কিছু হবে ইনশাল্লাহ। সময় নিয়ে গ্রামে এসো। আর কত শহরে থাকবা? ভাবির নাম্বার থেকে ফোন আসছে, বুঝতে পারলাম চলে এসেছে। হানিফ ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আম্মু আর ভাবির সামনে। আম্মু কেমন আছো? আম্মু আমাকে দেখেই জড়িয়ে ধরেছে। বাসা থেকে চলে যাওয়ার পর আর আম্মুকে জড়িয়ে ধরা হয়নি, আমিও জড়িয়ে ধরলাম। ভালো নেই রে বাবা, কি এক অপবাদ নিয়ে বাড়ি ছেড়ে চলে গেলি। তোর আব্বু এখনো বুঝতে চায় না। তুই কি আর বাড়ি ফিরবি না বাপ? ফিরবো, শুধু দোয়া করো। তোর জন্য আমার চোখের পানি জুড়ায় না। প্রতিটা মুহূর্ত তোর জন্য চোখের পানি ঝরে। নামাজের মোনাজাতে তোকে আবার ফিরে পেতে চাই। আম্মুর কান্নায় আমার চোখ দিয়েও পানি ঝরছে। আম্মু বেশিক্ষণ থেকো না, আব্বু আবার রাগ করবে। তোর আব্বু তো আসতেই দিচ্ছিল না, অনেক বলে আসলাম। এই নে তোর সিম। ভাবি তুমি কেমন আছো? ভালো, তুমি? আলহামদুলিল্লাহ, দোয়া কইরো। হুম। আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে, ফোনে কথা হবে। আম্মু তাহলে বাসায় যাও, আমি পৌঁছে ফোন দিব। ভাবি আর আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। 8টার বাসে বসে আছি, বাস চলতে শুরু করছে। মোবাইলটা খুলে সিমটা চেঞ্জ করলাম। মনে যেন বাসায় ফিরে যাওয়ার স্বপ্ন জেগে উঠল। আর মনে হয় দূরে থাকতে হবে না। আব্বুর শাসন, আম্মুর ভালোবাসার জীবন আবার রঙিন হবে।
সিমটা অ্যাক্টিভ করে ইমো খুললাম। এক এক করে সবার অ্যাকাউন্ট আসতে লাগলো। দুলাভাইয়ের আইডি আসার সাথে সাথে আইডি চেক করতে লাগলাম। এ কি, ভিডিওটা পাচ্ছি না কেন? আগের অনেক মেসেজ আছে কিন্তু ভিডিওটা নেই। মনে হচ্ছে ভিডিওটা ডিলিট করে দিয়েছিল। মুহূর্তের মধ্যেই বাসায় যাওয়ার স্বপ্ন ভেঙে গেল। পরিচিত অনেকের নাম্বার থেকে মেসেজ আসতে লাগলো, ইমোতেও অনেকের মেসেজ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই। সবার একই প্রশ্ন, আমি কোথায়, এতদিন নাম্বার বন্ধ ছিল কেন, এরকম আরও নানা প্রশ্ন। সাথে সাথে সিমটা চেঞ্জ করে নেই। এই সিমের কোনো দরকার নেই আমার। ভেবেছিলাম ভিডিওটা পেলে কালই বাসায় যাব আর আব্বুকে সব কিছু দেখিয়ে ভুল ভাঙাবো। এখন আমার কিছুই কাছে নেই। প্রশ্ন, আমি কি করে বাসায় ফিরবো? চোখের কোণে জল জমে আসলো। শেষ যে আশাটা ছিল, আজ সেই আশাটাও থমকে গেল। মন খারাপ করে বাসায় গেলাম। রিমি প্রশ্ন করলো, আশিক, ভিডিওটা কি পাইছো? না, ডিলিট করে দিয়েছিল। আচ্ছা, মন খারাপ করো না, আল্লাহর উপর ভরসা রাখো। হুম। ফ্রেশ হয়ে আসো। ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে কারোর সাথে কথা না বলে ঘুমিয়ে গেলাম। তারপর থেকে বাড়ির জন্য মন খারাপ করতে শুরু করে। আগে এমন লাগতো না। আর আমি ভেবে রেখেছিলাম সুযোগ বুঝে সব কিছু ঠিকঠাক হলে সিম উঠিয়ে ভিডিওটা পেয়ে বাসায় যেতে পারবো। কিন্তু এখন সেই সুযোগটাও আর নেই। তাই এখন মনটা অনেক বেশি খারাপ থাকে। দিন দিন মন ভালো হয়ে ওঠে রিমির ভালোবাসায় আর সাহস জাগানো বার্তাগুলোতে। শুনছি আশার বিয়ে দেখছে, বাসায় বলতে পারছে না হৃদয় ভাইয়ার কথা। এখন আমাকে নাকি বাসায় বুঝিয়ে বলতে হবে, কারণ আঙ্কেলের সাথে আমার সম্পর্ক ভালো। আজ সন্ধ্যার দিকে আশাদের বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি বাসা ভর্তি মানুষ। এরাও কি আশাকে দেখতে আসছে নাকি? আঙ্কেল আন্টির সাথে কথা বলে আশার রুমে গেলাম। আশাকে মাইসা আপু সাজাচ্ছে। আমাকে মাইসা আপু দেখে, বাইরে বসার রুমের ছেলেটাকে কেমন দেখলা? কোন ছেলে? খেয়াল করি নাই তো। আশাকে দেখতে এসেছে। দেখছো না আশাকে সাজানো হচ্ছে? এত সাজানোর কি আছে? আশাকে এমনি দেখলেই চোখ কপালে উঠে যাবে। এই, তুই চুপ করবি? তোকে যেই কাজে এনেছি সেই কাজটা কর। কি কাজে এনেছো আসিফ কেন? ভাবি, আমি একজনকে ভালোবাসি, আপুকে বলতে হবে। আশার মুখেই কথা শুনে মাইসা আপু অবাক হয়ে তাকিয়ে, তুমি কাকে ভালোবাসো, আসিফকে? মাইশা, আশাকে নিয়ে আসো। মাইসা আপুর আর শোনা হলো না কাকে ভালোবাসে আশা। আমি ওদের পিছে পিছে বাইরে আসলাম, খুব চিন্তিত। না জানি বিয়ে ঠিক হয়ে যায়। মেয়ে দেখে ছেলে পাগল প্রায়। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে চায়। ছেলেও ভালো চাকরি করে। আঙ্কেল একদিন সময় নিয়ে জানাবে বলেছে। ওরা সবাই চলে গেল। আশা চেঞ্জ করে আসলো। সবাই একসাথে বসে আছে। আশাকে জিজ্ঞাসা করা হলো। আশা, ছেলেটাকে তোমার পছন্দ হয়েছে? আশা ভয়ে কাঁপতে লাগলো আর আমার দিকে তাকাচ্ছে। আর ইশারায় আমাকে বলতে বলল, কি হলো বলো? আব্বু, আশা প্রেম করে। কি? আশা প্রেম করে? কে সে? আসিফ। মাইসা আপু কি প্যাঁচ লাগালো। আমি মাইসা আপুর দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। এটা তুমি কি করলে আপু? আসিফ, তুমি? না মানে আঙ্কেল, আপনি ভুল বুঝছেন। আশার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি কাঁপা কাঁপা গলায় বললাম। আব্বু, আসিফ মনে হয় ভয় পাচ্ছে। তবে আমি এটুকু বলতে পারি আসিফ অনেক ভালো ছেলে, আর আসিফের পরিবারও। না আপু, তুমি ভুল বুঝছো। আমি আর আশা শুধুই ফ্রেন্ড। তাহলে আব্বুকে কি বোঝানোর জন্য তোমাকে ডেকেছে? আশার সাথে রিমির মামাতো ভাই হৃদয়ের রিলেশন। হৃদয় জাপান থাকে, অনেক বড় চাকরি করে। ও আচ্ছা, তাহলে ছেলেটাকে বলো অভিভাবক নিয়ে আমাদের বাসায় আসতে। ছেলেটার আব্বু আম্মু কেউ বেঁচে নেই। রিমি আব্বু আম্মু ছেলেটার অভিভাবক। ও আচ্ছা, ঠিক আছে, ছেলেটাকে দেশে আসতে দাও, তারপর আমাদের বাসায় আসতে বলো। আশা, বললাম না আঙ্কেল রাজি হয়ে যাবে, শুধু ভয় পাচ্ছিলি। কখন বলেছিলে? তুই তো ভয়ে আসতে চাসনি। আশা আস্তে আস্তে বলল, আসলাম তো। বিদায় নিয়ে বাসায় এসে রিমিকে খবরটা দিলাম। রিমি অনেক খুশি। হৃদয় ভাইয়া কাল আসবে। মনে হয় বিয়ে হয়ে যাবে। পরের দিন সকালে হৃদয় ভাইয়া চলে আসলো। আঙ্কেল আন্টি পুরাই সারপ্রাইজড, না বলে চলে এসেছে। হৃদয় ভাইয়াকে প্রশ্ন করা হলো কেন।
না জানিয়ে আসলো সে। হৃদয় ভাইয়া সরাসরি বলল বিয়ে করতে এসেছে। আঙ্কেল আন্টি খুশি, কিন্তু মেয়েকে যখন জানতে পারলো আশা, তখন তো আরও বেশি খুশি হয়ে গেল। আমি কিছু না করেই আশা আর হৃদয় ভাইয়ার থেকে অনেক ধন্যবাদ পাচ্ছি। দুই পক্ষের সিদ্ধান্তে আশা আর হৃদয় ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেল। একমাত্র মেয়ের বিয়ে ধুমধাম করেই করবে, কিন্তু আমরা কোন পক্ষে বুঝতে পারতেছি না। একই কাছাকাছি বিয়ে বাড়ি, দুই বাড়িতেই আছি, তবে আশার বাড়িতে একটু বেশি থাকা লাগছে। রিমি তার নিজের বাসায়, আত্মীয় স্বজন দুই বাড়িতে এসে ভিড় করেছে। সন্ধ্যায় আশাকে হলুদ দেওয়ার জন্য বরপক্ষ হতে কনে বাড়ি যাচ্ছি। আশাদের বাড়ি এসে দেখি সুমি আপুর সাথে দুলাভাই চেয়ারে বসে আছে। দুলাভাই আমার সামনাসামনি। মুহূর্তের মধ্যেই যেন দুলাভাইয়ের হাসি মাখা মুখটা চুপসে গেছে। আমি দুলাভাইয়ের সামনে গিয়ে মুখে হাসি নিয়ে বললাম, কেমন আছেন দুলাভাই? দুলাভাই আমার কথার কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে কান্না করতে শুরু করে দিল। দুলাভাইয়ের এমন ব্যবহারে আমি হতভম্ব প্রায়। দুলাভাই কাঁদছে কেন? কাঁদছেন কেন দুলাভাই? আমাকে তো অপবাদ দিয়ে বাসা থেকে বের করিয়ে দিলেন। সুখে আছেন তো? আমি মুখে হাসি নিয়ে বলছি, আসিফ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। দুলাভাইয়ের কথা শুনে আপু অবাক হয়ে তাকিয়ে আছে। কি ভুল করেছেন আপনি? আপনি আর মিথিলা মিলে আমার জীবন থেকে বাবা মায়ের আদর কেড়ে নিয়েছেন। এগুলো কি ভুল বলবেন? আমার চোখ দিয়েও পানি চলে আসলো। আসিফ, তোমার সাথে আমার কথা আছে। সুমি, আমাকে একটা নিরালায় জায়গায় নিয়ে যাও। দুলাভাইয়ের সাথে নীরব জায়গায় আসলাম। শুনতে চাই দুলাভাই, কি বলতে চাই? আসিফ, তোমার বাসা থেকে বের হতে মিথিলার হাত ছিল না। মিথিলা তোমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমার কথায় মিথিলা সব করতে বাধ্য হয়েছে। দুলাভাই বলছে আর কান্না করছে। কি বলছেন আপনি? মিথিলা বাধ্য হয়েছে? মিথিলাকে নিয়ে কত ভুল ধারণা করেছিলাম। আমি মিথিলাকে প্রথমে প্রেমের প্রস্তাব দেই, তারপর আমার সাথে শারীরিক সম্পর্কে জড়ানোর জন্য নানাভাবে ভয় দেখাই। এক পর্যায়ে মিথিলার বোনকে মেরে ফেলার হুমকিও দেই। সেই ভয়ে মিথিলা শুধুমাত্র একবারের জন্য রাজি হয়ে যায়, নিজের বোনকে বাঁচাতে আর সংসার রক্ষা করতে। দুলাভাই কত নিম্ন মনের মানুষ ছিল। আপু পাশে থেকে এই কথা শুনে আঁতকে ওঠে আর চোখ বেয়ে পানি পড়তে থাকে। যখন আমাকে আর মিথিলাকে তুমি দেখে ফেলো, আমিও মিথিলা অনেক ভয় পেয়ে যাই। তারপর মিথিলাকে ওই অভিনয়টা করতে বলি। মিথিলা ভয়ে এই সব কিছু করেছে। পরে যখন তুমি বাসা থেকে চলে গিয়ে ভিডিওটা দেখাও, আমি ভয় পেয়ে মিথিলাকে নানাভাবে ভয় দেখাতে শুরু করি, যেন মিথিলা এই সত্যটা কারো কাছে না বলে। আপনি এত নিচে নামতে পারলেন? আপনার জন্য আমার প্রথম ভালোবাসা মিথিলাকে হারিয়েছি। যাকে ভালোবেসেছিলাম তাকে ঘৃণা করেছি। সাজানো সংসারটা অন্ধকারে নেমে আসছে। আমার মা দিনরাত কেঁদেছে। আমি এই বয়সে বাসা ছেড়েছি, কিন্তু আজ কেন সব কিছু বলছেন? আমি চোখের পানি ফেলে বলছিলাম, আজ আমি বুঝতে পারছি, পাপ বাপকেও ছাড়ে না। সেদিন একটি অ্যাক্সিডেন্টে আমার পা চলে যায়। শুধু আল্লাহর কাছে বলছিলাম আমাকে যেন সত্যিটা বলা পর্যন্ত বাঁচিয়ে রাখে। আমার আব্বু আম্মু পরিবারের সবার সামনে বলতে পারবেন? তুমি এই পরিবারের জন্য এত ত্যাগ করলা, তুমি চাইলেই সব কিছু দেখিয়ে দিতে পারতা। তুমি তা করো নাই, আর আমি তোমার মতো ছেলেকে আমার পাপের শাস্তি দিয়েছি। আমি চাই তোমার পরিবারকে সব কিছু বলে যেন আমার মরণ হয়। আচ্ছা, তাহলে বিয়েটা শেষ হোক। আপনি আব্বু আম্মু পরিবার সবার সামনে সত্যিটা বলবেন। ঠিক আছে। সুমি আপু কান্না করছিল আর বলছিল, আমার জীবন সংসার বাঁচানোর জন্য তোরা দুজন এত বড় ত্যাগ করলি। ভাই জানিস, আশার থেকে যখন তোর সাথে হয়ে যাওয়া কাহিনীটা জানতে পারি, একবারও ভালোভাবে কথা বলি নাই। বিয়েতেও মিথিলার সামনে যাই নাই। মিথিলাকে শুধু কাঁদতে দেখেছি, কিন্তু আমরা কেউ জানতাম না আসল সত্যটা কি। আপুকে বলেছিলাম, আপু কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। যার পাপের শাস্তি সে পাবে। মাঝখান থেকে পরিবারের বন্ধনটা নষ্ট হয়ে গেল। আমরা না হয়ে আবার সেই বন্ধনটা জোর দিয়ে দিব। আপু আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করে। এই আশিফ, এখানে কি করছো? হলুদ দিবে না? আপু আসি, পরে কথা হবে। আপু মাথা নেড়ে সাই দিল। আমি আশাকে হলুদ দিচ্ছিলাম আর বলছিলাম, আশা, তোর আনন্দের দিনে আমিও আজ খুশির খবর পেলাম। কি খুশির খবর? রিমির কি বাচ্চা হবে? আরে না, দুলাভাই সব স্বীকার করছে। বাকি কথা ফ্রি হলে ফোন দিস বলবো।
আমি কথাগুলো বলছিলাম আর হলুদ লাগানোর কাজ সেরে নিয়েছি। আচ্ছা। আসার আনন্দ যেন আরও বেড়ে গিয়েছে। আমরা সবাই বাসায় এসে হৃদয় ভাইয়াকে হলুদ লাগিয়ে বসে রইলাম, কিন্তু বসে থাকতে দিচ্ছে কই। ডিজে চলছে, হৃদয় ভাইয়ার ফ্রেন্ড, আমাদের ফ্রেন্ড, সবগুলো একসাথে, কিন্তু আমার মনে লাফালাফি করার মতো আনন্দ নেই। সুযোগ বুঝে কেটে পড়ি আর ভাবতে থাকি মিথিলা তো আমাকে ভালোবাসতো, শুধু আপুকে বাঁচাতে এত কিছু করতে হলো। মিথিলা হয়তো সেদিন কলেজে সব কিছু বলতে চাইছিল, কিন্তু আমি কিছুই বলতে দেই নাই। মিথিলার মনে কি চলছিল আমি জানি না, তবে আমার সাথে যেহেতু এত কিছু চলছে, মিথিলার সাথে কিছু কম চলেনি। হয়তো গল্প প্রকাশ পায়নি মিথিলার কষ্ট, ত্যাগ আর ভালোবাসা। কি ব্যাপার আশিফ, একা বসে আছো কেন? রিমিকে দেখেই জড়িয়ে ধরে সব কিছু বললাম। রিমিও অপরাধ বোধ করছে, না জেনে কত খারাপ কথা বলেছিল রিমি মিথিলাকে। আপনিও কিন্তু কিছু কম বলেননি, তাও বলেছিলাম কোনো কিছু সত্যতা না জেনে মন্তব্য করবেন না। প্রতিটা মানুষেই লুকিয়ে থাকা কিছু সত্য থাকে। কেউ সাধুর বেশে খারাপ কাজ করে বেড়ায়, আর কেউ সাধুর পাপে নিজে শাস্তি পায়। রিমিও অনেক খুশি। এবার তাহলে আমরা বাসায় যাওয়া হচ্ছে। আশা রাত 1টার পর ফোন দিয়েছিল, সব কিছু বলেছি। কাল আশা আর হৃদয় ভাইয়ার বিয়ে, বিয়ে পর্যন্ত না হয় একটু কষ্ট করেই থেকে যাই, তারপর আব্বুকে জড়িয়ে ধরে বলবো, খুব ভালোবাসি আব্বু, তোমার ছেলে এমন কাজ করতে পারে না। আমি জানি যার প্রতি ভালোবাসা বেশি থাকে তার দেওয়া কষ্টগুলো অনেক বেশি হয়। রিমির সাথে রোম্যান্স হয় ঠিকই, কিন্তু আমি মুখ খুলে বলতে পারি না। লেখক একটু লাজুক টাইপের কি না, তাই। আর পাঠক তো আমার বাসার লোকজনই আছেই। খুব সকালে ঘুম থেকে উঠে বিয়ের অনেক কাজ। রিমি আশাদের বাসায় চলে গেছে সকালেই। বেস্ট ফ্রেন্ড আশা আর রিমি। রিমির পাশে যেমন আশা ছিল, ঠিক রিমিকেও থাকতে হবে। বিয়েটা অনেক ধুমধামেই এগিয়ে যাচ্ছে, দুই পরিবার অনেক খুশি। বর নিয়ে যাত্রা শুরু করলাম। বিয়েটা খুবই ভালোভাবেই আনন্দের সাথে কেটে যায়। রাতে আশা মানে হৃদয় ভাইয়ার বউ নিয়ে বাসায় চলে আসি। বাসর ঘর সাজানো হয়েছে, কিন্তু আশাকে কোনো কিছু দেওয়ার কথা মাথায় আসে নাই। আমি রিমির কাছে গিয়ে, রিমি আশাকে কি দিয়েছো? কেন, তুমি কিছু দাও নাই? মনে ছিল না, রাত অনেক হয়েছে। এক কাজ করো, আমাদের বিয়ের গিফটগুলো দিয়ে দাও। পাগল হয়েছ? রাখো, আমি এখনই যাচ্ছি। রিমির কাছ থেকে বিদায় নিয়ে অনেক কিছু একসাথে গিফট প্যাকেট করে নিয়ে আসি। আমাদের বিয়েতে পাওয়া কোনো কিছুই ছিল না, রুচিশীল জিনিসপত্র ছিল, কিন্তু আমি বলবো না। বাসায় এসে দেখি আশা রুমে বসে আছে, হৃদয় ভাইয়ার ফ্রেন্ড সাথে আড্ডা দিচ্ছে। আমরা সেই সুযোগে গিফট দিয়ে আসি। আশা বলেছিল এত লেট করে কেন, স্পেশাল কিছু দেরিতেই পাওয়া যায়। জানতে চাইলো ফাহিম আর রাহুলের মতো কিছু কিনা। তাহলে এগুলো আর খুলবো না। রাহুল আর ফাহিমের গিফট নাকি খাটের নিচে রেখে দিচ্ছে। ভালো হোক আর খারাপ, অবশেষে হৃদয় ভাই আসার পর আমরা ভুলে যাই। সুখের হোক তাদের যৌবনের পথ চলা, সেই দোয়া করেই। পরের দিন সকালে আশা আর হৃদয় ভাইয়ার জন্য নাস্তার টেবিলে অপেক্ষা করছি। আমাদের সময় যেমন হয়েছিল, আশাকে পেয়ে আঙ্কেল আন্টি অনেক খুশি। আশা কেমন মেয়ে ওরা তো জানেই। আপু ফোন করে বলল কাল নাকি বাসায় যাবে, আমাকেও আসতে বলল। অনেক স্বপ্ন জমে চোখে। মিথিলাকে দেখতে যাব। মিথিলার কোনো ভুল ছিল না, সব কিছু দুলাভাই বলেছে। সব বলবো মিথিলাকে। মিথিলার চোখগুলো কি আমাকে দেখে ছলছল করে উঠবে? মিথিলা আমাকে দেখে কি অবাক হবে না? হবে হয়তো। আঙ্কেল আন্টিকে বিষয়টা জানালাম। আব্বু আম্মু বলতে বলেছিল, কিন্তু আমার লজ্জাটা একটু বেশি তো বলতে পারিনি। রাতে বসে সবাই আড্ডা দিচ্ছি। আড্ডায় বাড়িটা মেতে উঠেছে। আশা, হৃদয় ভাইয়া, রেমি আর আমি। নানা রকমের কথা আর আড্ডাতে অনেক রাত করে ফেলেছি। রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। রিমি আমার কাঁধে হাত রেখে বলল, আশিফ, কাল যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায়, তোমার আপু আম্মু আমাকে মেনে নিবে তো? রিমির কথায় যুক্তি আছে, কিন্তু আমার মনে হয় মেনে নিবে। রিমির পরিবার আমাকে এমন সাহায্য করেছে, প্রথম থেকে রিমি আমাকে সাপোর্ট দিয়েছে।
এসব জানার পর হয়তো রিমিকে খুব ভালোভাবেই মেনে নিবে। কেন নিবে না? তুমি কোনো দিক দিয়ে কম আছো নাকি? দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কাল সব কিছু ঠিকঠাক হলে আমার কথা বলবা কিন্তু। বলবো। চিন্তা করো না। এখন ঘুমাও প্লিজ। হুম। রিমি আমাকে জড়িয়ে ধরল। রিমি, গরম লাগছে। তুমি জানো না রোমান্স শুধু শীতকালের জন্য। রোম্যান্সের কোনো কাল নেই। ভালোবাসা থাকলে সব কালই রোম্যান্স কাল, ওকে? তাই নাকি? তারপর আর কি রোম্যান্সের জগতে? সকালে উঠে ফ্রেশ হয়ে রুমে এসে মোবাইলে দেখি সুমি আপুর অনেকগুলো ফোন। হয়তো আপু বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমি কল ব্যাক করে, হ্যালো আপু, বলো। আসিফ, তুই কই? তোর দুলাভাই তো উপর থেকে নামার সময় সিঁড়ি থেকে পড়ে যায়। মাথা দিয়ে প্রচণ্ড বেগে রক্ত বের হচ্ছিল। হাসপাতালে নিয়ে এসেছি। সুমি আপু কান্না করছে মনে হচ্ছে। আমি আসছি। তাড়াতাড়ি করে হাসপাতালে ছুটলাম। যখনই বাসায় ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকে তখনই বিপদ চলে আসে। হাসপাতালে যাওয়ার পরই শুনতে পাই দুলাভাই আর নেই। সবাই কান্না করছে, সুমি আপু নিজেও। জানি না লোক দেখানো কিনা। এখন আমি ভাবছি এই সত্যটা জেনেও কি বাসায় ফিরতে পারলাম না। সুমি আপুকে জিজ্ঞাসা করলাম কিভাবে এমন হলো। সুমি আপু আমাকে বলল বাসা থেকে বের হওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে মাথা ফাটিয়ে ফেলে। কিন্তু কিভাবে পড়লো সুমি আপু বলতে পারছে না। কান্না মুখে। একটা সময় যতই খারাপ মানুষ হোক মনের মধ্যে মানুষটার জন্য কিছুটা কষ্ট তো থেকেই যায়। মাইসা আপু একটু বেশি কান্না করছে। একমাত্র ভাই ছিল, আজ তা হারিয়ে ফেলল। দুলাভাইয়ের মৃতদেহ বাসায় নিয়ে আসা হলো। আমাদের বাড়ি থেকে আব্বু আম্মু ভাইয়া ভাবি শুনেছি মিথিলাও দুলাভাইকে দেখতে আসছে। কিন্তু এখানে কি আমার থাকা মানায়? আর আমি তো যেতেও পারবো না। মাইসা আপু ভাববে এমন বিপদের দিনে আমি চলে গেছি। তবে আমার মনে একটা কষ্ট, এত কিছু জেনেও কি আমি বাসায় যেতে পারবো না? আব্বু ভাইয়াদের সামনে যেতে পারবো না? কে জানতো এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে। তখন যদি আগের মতো রেকর্ড করে রাখতাম তাহলে তো আব্বু ভাইয়াকে সব দেখানো যেত আর আমি বাড়ি ফিরতে পারতাম। পরিবারের সবাই চলে এসেছে। মিথিলা আগের মতো নেই। মনে হচ্ছে শুকিয়ে গেছে। মনে অনেক কষ্ট নিয়ে বেঁচে আছে, কিন্তু বলবার মানুষ পাচ্ছে না। আমার দিকে মিথিলার চোখ পড়তেই অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো ভাবছে এত কিছুর পর আসিফ এখানে কি করছে? এত ভালো মানুষ হতে বলেছে কে? কিন্তু কথা বলার সাহস নেই। আমি মিথিলাকে ইশারায় ডাকলাম। মিথিলাও আমার সাথে কথা বলার জন্য এগিয়ে আসছিল। হঠাৎই আব্বু আমাকে দেখে ফেলে। এই, তুই এইখানে কেন? এইখান থেকে চলে যা বলছি। আব্বুর এমন ব্যবহারে আশেপাশের লোকজন হাঁ করে তাকিয়ে আছে। মিথিলাও এক পা দুপা করে পিছিয়ে যাচ্ছে। আব্বু, আমি তো দুলাভাইকে দেখতে এসেছিলাম। তুই আমাকে আব্বু বলবি না। আর তুই কি দেখতে এসেছিস? হ্যাঁ, তোর মতো ছেলে এই লাশকে দেখলে সে লাশটাও জাহান্নামে যাবে। সরি আব্বু, আমি যাচ্ছি। আমি চলে যেতে পা বাড়ালাম। আসিফ, কই যাচ্ছ? আঙ্কেল এত বছর পর ছেলের উপর এত রাগ কেন দেখাচ্ছেন? আব্বুর মুখ তো বন্ধ হয়ে এসেছে। নিজের মুখে ছেলের খারাপ কাজের কথা বলতে পারছে না, তবে মনের ভিতর অনেক রাগ দেখতে পাচ্ছি। আব্বু আমাকে দেখে রাগ কন্ট্রোল করতে পারছে না। আর এমন একটা সময়ে এক ধরনের পরিস্থিতি না হওয়াই ভালো। আমার তো কিছু করার নাই। আমার হাতে যে কোনো প্রমাণও নাই। আর আজ প্রমাণ থাকলেও তা প্রকাশ করতে পারতাম না। লাশটা সামনে রেখে তার পাপ কাজগুলো তুলে ধরার মতো ছেলে আমি না। রিমি, আশা, হৃদয় ভাইয়া সবাই দেখছি আমার সাথে ঘটে যাওয়া সব কিছুই দেখেছে। আমি চলে যাওয়ার সাথে সাথে রিমিও চলে আসতে লাগলো। কি থেকে কি হয়ে গেল আশিফ? আজই তো তোমার বাসায় ফিরে যাবার কথা ছিল। সবই নিয়তি। চলো বাসায় যাই। হুম। বাসায় এসে মন খারাপ করে বসে আছি। রিমির আব্বু আম্মুকে সব কিছু বললাম। ঘুমিয়েছিলাম। রাত তখন 8টা হবে। রিমি ডাকছে। আশিফ, ওঠো। ভালো লাগছে না রিমি। আশিফ, তোমার পরিবারের লোকজন এসেছে। রিমির কথা শুনে লাফিয়ে উঠি। কি ব্যাপার? পরিবারের লোকজন এখানে কেন? আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি রিমি সত্যি বলছে। সুমি আপু, আব্বু আম্মু ভাইয়া আর ভাবি সবাই এখানে।
আমি খুব ভয়ে ভয়ে নিচে নামলাম। আব্বু আম্মু তোমরা? আব্বু আমাকে দেখা মাত্রই জড়িয়ে ধরলো। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। কি হচ্ছে? স্বপ্ন না তো? আসিফ, বাপ তুই আমাকে মাফ করে দে। আমি তোকে চিনতে পারি নাই। আমি তোকে রাগ করে আর অভিমানের কারণে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। না আব্বু, আপনারা চোখে যা দেখেছেন তার প্রতিক্রিয়া দেখিয়েছেন। আপনার কোনো ভুল ছিল না। বাসায় চল। আব্বু, বাসায় যাব কিন্তু। কিন্তু কি? বৌমাকে রেডি হতে বল। আব্বুর মুখে এমন কথা শুনে আমি আরও অবাক হয়ে গেলাম। হয়েছেটা কি এইসব? আব্বু সব কিছু জানলো কিভাবে? আর এত সহজে আমাদের বিয়ে মেনে নিল? আশেপাশে সবার মুখেই হাসি দেখছি, শুধু আমি কনফিউজড। এগুলো হচ্ছেটা কি? আমি আসলে কিছুই বুঝতে পারছি না। এগুলো হচ্ছেটা কি? আমাকে প্লিজ কিছু বলবা? আমি বলছি, আজ যখন আমি তোর সাথে বাজে ব্যবহার করে সবার সামনে অপমান করি, তখন সুমি আমাকে লাশ কবর দেওয়ার পর সব কিছু জানাই। আর সব কিছু প্রমাণ দেওয়ার জন্য একটি ভিডিও দেখাই। সব কিছু দেখে আমি আমার ভুলগুলো বুঝতে পারি। আর মিথিলাও তোর কোনো দোষ ছিল না, সব কিছু জানতে পারি। সুমি বলল তুই নাকি এখানে থাকিস। তারপর সুমি আমাদের সবাইকে নিয়ে এইখানে চলে আসে। আসার পর রিমির আব্বু আম্মুর সাথে পরিচয় হয়। প্রথমে পরিচয় পেয়ে রিমির আব্বু আম্মুকে বেয়াই সাহেব বলে সম্বোধন করে আর আমাদের নানাভাবে আপ্যায়ন করতে শুরু করে। বেয়াই বলার কারণে জানতে চাইলে বলে রিমির সাথে নাকি তোর বিয়ে হয়ে গেছে। প্রথমে অনেক রাগ হয়, কিন্তু পরে যখন রিমি মাকে দেখি সব রাগ চলে যায়। রিমিও অনেক লক্ষ্মী, আমাদের পরিচয় জানতে পেয়ে অনেক আদর আর সম্মান দেয়। আমার পরিবারের লোকজন যে আমাকে অনেক ভালোবাসে তার প্রমাণ আবার আজ পেলাম। আর রিমির পরিবারের কথা তো নতুন করে কিছু বলার নাই। তবে সুমি আপু কি এমন প্রমাণ দিল, আপুর কাছেই জানতে হবে। রাগ করার মতো মেয়েই না। সরি, আসলে আমি খুবই ভয়ে ছিলাম। তোমরা আমাকে ভুল বোঝো কি না? কি ভুল ভাববো? যদি ভাবতে এমনি বাসাতে আসতে পারছি না, আবার বিয়ে করে ফেলেছি, তাইও তোমাদের জানাইনি। তাই
তাই তো। আসলে রিমি আর আমার বিয়েতে অনেক ঘটনা আছে। বাড়ি চলো, সবাইকে সব কিছু বলছি। আচ্ছা আসিফ, আমারও একটা প্রশ্ন। রিমির পরিবার তো অনেক ধনী, তারপরেও তোর যেখানে থাকার জায়গা নেই, তোর সাথে নিজের মেয়েকে বিয়ে দিল কিভাবে? আম্মু, রিমির আব্বু আম্মু অনেক ভালো। আমাকে তাদের বাসায় থাকতে দেয়, লেখাপড়ার ব্যবস্থা, সাথে নিজের কোম্পানিতেও চাকরি দেয়। আর রিমি আমাকে ছাড়া বাঁচবে না, তাই রিমিকেও আমাকে দিয়ে দেয়। ওদের মতো মানুষ হয় না। ঠিকই বলেছিস। তবে রিমিকে কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে। কি মিষ্টি দেখতে, মাশাআল্লাহ। রিমিকে মাথায় হাত বুলিয়ে দিয়ে রিমির মনেও অনেক আনন্দ। প্রথমে হয়তো রিমি ভাবতো আমার পরিবার অনেক খারাপ, কারণ কোনো কিছু না জেনে আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল। এখন হয়তো ভাবছে এত মিশুক আর ভালো মানুষ কেমনে হয়। এটাই স্নেহের অধিকার। যার প্রতি ভালোবাসা বেশি, মানুষ তার দেয়া কষ্ট ব্যথিত বেশি হয়। আর যার জীবনে শাসন নেই, তার জীবনে ভালোবাসাও নেই। তাই আমি আব্বুর প্রতি রাগ নয়, অনেক খুশি। কারণ আমার বাবা প্রমাণ করেছে, দোষী নিজের ছেলে হোক, তার শাস্তি পেতে হবে। কিন্তু বর্তমান সমাজে এরকম ন্যায় বিচার উঠেই গেছে। নেতার ছেলে 7 খুন মাপ, ধর্ষণ করে ছেলে বাবা সেই ছেলেকে প্রোটেকশন দেয়। নেতার ছেলে খুন করে বাবা তার প্রোটেকশন দেয়। নেতার ছেলে ইফটিজিং করে কোনো দোষ নাই, আর নেতার মেয়ের দিকে চাইলেই দোষ। গাড়িতে অনেক কথাবার্তা হতে হতে বাড়ি চলে আসি। বাড়িতে পা রাখতেই মনে কেমন শান্তির হাওয়া বয়ে যেতে লাগলো। বাড়ির ঘ্রাণ যে আমার নাকে এসে লেগেছে, কি পরিচিত ঘ্রাণ। আমি আমার রুমে গিয়ে বসলাম। রুমের চারপাশ ভালো করে দেখছিলাম, কোনো কিছু পরিবর্তন হয়নি। যেভাবে যা রেখেছিলাম সেভাবেই আছে। সবচেয়ে বড় কথা হলো রুমে ময়লা উপরে নেই। তাহলে কি ভাবি আমার যার কথা রেখেছিল? যেন আমার রুমটা স্টোর রুম না হয়। ভালো লাগছিল রুমটা আগের মতো পেয়ে। আমি মুখে হাসি নিয়ে ভাবির দিকে তাকালাম। কি আসিফ, কিছু বলবা? ভাবি, তোমাকে অনেক ধন্যবাদ। আমার রুমটার কোনো পরিবর্তন করনি। কি বলো, এতদিন এইভাবেই ছিল, কোনো পরিবর্তন হয়নি? না রিমি, আসিফ চলে যাওয়ার সময় এই একটা কথা বলেছিল, রুমটাকে যেন দেখে রাখি। রুমটা অনেক সুন্দর। খুব। ভাবির জাদু। হয়েছে। এতদিন আমি রুমটা দেখে রাখছি, এবার না হয় তুমি দেখে রাখো। ভাবি রিমিকে বলছে, সবার জীবনে মনে হয় বউকে ভাবি বলে। এতদিন তোমারটা আমি রেখেছিলাম, এবার তোমারটা তুমি রেখে দাও। কিন্তু আমার বেলায় সব কিছুই অন্যরকম। রুম আর রুমের মালিক দুইটাই এখন আমার, তাই এগুলো তো আমাকেই দেখে রাখতে হবে, তাই না? ওকে দেখে রাখো, কাল সকালে কথা হবে। ভাবি চলে গেল। তখন রাত প্রায় 2টা, ঘুমানোর দরকার। কিন্তু আমার মন জানার ইচ্ছে কিভাবে সুমি আপু প্রমাণ দিল। এত রাতে আপুকে ফোন দেওয়া ঠিক না, তবে আমাকে যে জানতে হবে। আপুকে ফোন দিলাম। হ্যালো। আপু কি ঘুমিয়ে গেছো? না আসিফ, বলো। আপু, আব্বুকে কি প্রমাণ দিয়েছিলে আর কি বলেছিলে? তোমাকে তোমার দুলা ভাইয়ের বলা সব কিছুই আমি রেকর্ড করে রেখেছিলাম, আর সেগুলো বড় আব্বুকে জানাই। সব কিছু শুনে বুঝতে পারে এখানে কার দোষ ছিল আর কে কে বিনা দোষে শাস্তি পেল। বাকি কথা পরে বলবো, এখন ঘুমাও। কবে বলবা? আগে আমি বাসায় আসি, সামনাসামনি বলবো। আচ্ছা, তাহলে কি আপু কিছু লুকাচ্ছে? সকালে রিমের ডাকে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করে বসলাম। বাড়িতে যেন নতুন করে আনন্দ ফিরে এলো। সবার মুখে হাসি ফুটে এসেছে, বিশেষ করে আব্বু আম্মুর মুখে। আম্মু তো রিমিকে নিজের মেয়ের মতো করে ভালোবাসছে। নাস্তা শেষ করে এলাকায় ঘুরতে বের হয়েছি। এলাকার বন্ধুবান্ধব, ছোট ভাই, বড় ভাই যে দেখছে সেই আমাকে প্রশ্ন করছে, এতদিন কোথায় ছিলাম, খবর ছিল না কেন, আরও নানান কথা। সবার সাথে অনেকক্ষণ কথা বলে বাসায় ফিরলাম। কেউ জানে না আমি বিয়ে করে ফেলেছি। আব্বু বলেছিল আয়োজন করে আবার বিয়ে হবে। বাসায় এসে শুনি মিথিলা এসেছে। চাচিও কি জানে আমি অপরাধী ছিলাম না? হয়তো সব কিছু জেনে গেছে। বাসায় এসে অনেকক্ষণ মিথিলাকে দেখব বলে মিথিলার বাড়ির দিকে তাকিয়েছিলাম, কিন্তু মিথিলাকে দেখছি না। তবে একটা ছেলেকে দেখছি।
এটা কি তাহলে মিথিলার জামাই? চাচিকে দেখলাম আমাদের বাসায়, আমাকে দেখে কেঁদে দিয়েছিল। চাচিও সব কিছু জেনেছে। রিমিকে দেখে চাচিও খুব পছন্দ করেছে। মিথিলা কি জানে আমি এসেছি? হয়তো জানে, তাহলে আমাদের বাড়িতে আসে না কেন? রাগ না অভিমান? বিকেলের দিকে আমি মিথিলার সাথে দেখা করতে গেলাম। মিথিলা কি যেন করছিল, পিছন থেকে ডাক দিলাম, মিথিলা। আমার কণ্ঠ শুনে মিথিলা পিছন ফিরে তাকালো, মনে হচ্ছে চমকে উঠেছে। কেমন আছিস মিথিলা? আসিফ তুই? মিথিলার চোখগুলোও ছলছল করছে। আমি। মিথিলা, আমি সব জেনে গেছি। তোর সাথে কি হয়েছিল। হয়তো আরও আগেই জানতে পারতি। তুই তো আমার কথা শুনতে চাসনি। যাকে শুনেছি বিয়ে করেছিস। দেখে আসিস। বিয়েটা হয়তো তোর সাথে আমার হতো, তাই না? কিন্তু নিয়তির কি খেলা দেখলি তো? উনি যা চাইবেন তাই হবে। এখন এসব নিয়ে ভেবে কি হবে বল? তুই একবার জানতে চাইলি না আমার সাথে কি হয়েছিল? নিজের ত্যাগটাই দেখলি। মিথিলা প্রায় কেঁদেই দিয়েছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে। ঠিকই তো, যাকে এত ভালোবাসতাম তার কথাগুলো কেন শুনতে চাইনি? কথাগুলো শুনলে হয়তো রিমির প্রেমে পড়তাম না। কিন্তু এখন মিথিলার জন্য খারাপ লাগা ছাড়া কিছু করার নাই। সরি মিথিলা, অনেক রাগ হয়েছিল তোর উপর। তোকে তো আমি অনেক ভালোবাসতাম, তাই তোর দেওয়া অপবাদ নিতে পারছিলাম না। কিন্তু একটা কথা মানতে হবে, তুই আমাদের পরিবার, আমার সম্মান আর আপুর সংসার নিয়ে অনেক বেশি ভেবেছিস। থাক না কিছু স্বপ্ন অপূর্ণ। তারপরেও তোর প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। তখনই মিথিলার স্বামী কোত্থেকে যেন আসলো। মিথিলা আমাদের পরিচয় করিয়ে দিল। ছেলে দেখতে দারুণ স্মার্ট আর ব্যবহারে অনেক ভালো মনে হচ্ছে। আসলে খারাপের পর ভালোই অপেক্ষা করে। সমাপ্ত। তো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পতে। এবং আপনাদের কেমন কেমন গল্প দরকার বা কেমন ধরনের গল্প আপনারা শুনতে পছন্দ করেন অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ, টাটা।